হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। এবং এখানে আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার প্রাণীদেহের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের প্রাণীদেহের সাড়া প্রদান ও ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র থেকে 183 এমসিকিউ এবং এসএকিউ 183 এমসিকিউ এবং 150 এসএকিউ নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম হচ্ছে সোয়ান কোষ। সোয়ান কোষ কোথায় থাকে? তাহলে সোয়ান কোষ হচ্ছে কোথায় থাকে? মায়োলিনেটেড। মায়োলিনেটেড মানে এটা হচ্ছে মায়োলিনেটেড, যে সমস্ত স্নায়ুতন্ত্রে মায়োলিন আবরণী থাকে। মায়োলিনেটেড স্নায়ুতন্ত্রের তোমার নিউরোলেম্মা এবং অ্যাক্সোলেম্মার মধ্যবর্তী অংশ, অর্থাৎ এগুলো হচ্ছে সোয়ান কোষ। এগুলো সোয়ান কোষ, আর এটা হচ্ছে অ্যাক্সোলেম্মা আর এটা হচ্ছে নিউরোলেম্মা। অর্থাৎ অ্যাক্সোলেম্মা মানে অ্যাক্সনের আবরণ এবং নিউরোলেম্মার মধ্যবর্তী অংশে। নিউরোলেম্মা মানে হচ্ছে নিউরনের আবরণ, অ্যাক্সোলেম্মা মানে হচ্ছে অ্যাক্সনের আবরণ। অ্যাক্সনের আবরণ এবং নিউরনের আবরণের মধ্যবর্তী এর মধ্যবর্তী স্থানে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ উল্লেখ করো। তার কি? এই যে লেন্স, এই লেন্সটার কাজ কি হচ্ছে? যখন লাইটটা প্রবেশ করবে সেই প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। এটা আলোর প্রতিসারক মাধ্যম, আলোর প্রতিসারক মানে হচ্ছে প্রতিসরণ মাধ্যম হিসেবে কাজ করবে, প্রতিসরণ করবে। আলোটাকে এই লেন্সের উপর পড়লো, লেন্স থেকে তখন কর্নিয়ার উপরে, রেটিনার উপরে ফেলবে। নাম্বার 3 কোয়েশ্চেন, অক্ষিগোলকের লেন্স এবং রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠ অবস্থান। তাহলে অক্ষিগোলকে দেখো, এটা হচ্ছে রেটিনা, এটা রেটিনা আর এটা হচ্ছে লেন্স। তাহলে এর মধ্যবর্তী এই যে তরলটা, সেটাকে আমরা বলছি ভিট্রিয়াস হিউমার। মায়োলিন আবরণীর একটা কাজ। যে বাইরের দিকে যে আবরণী থাকে, মায়োলিন আবরণী কি দিয়ে তৈরি? এটা হচ্ছে লিপোপ্রোটিন দ্বারা তৈরি থাকে। এই মায়োলিন আবরণীতে কি থাকে? মায়োলিন তড়িতের কুপরিবাহী, মনে রাখবে, তড়িতের কুপরিবাহী। তার জন্য কি করছে? স্নায়ু উদ্দীপনাটাকে খুব দ্রুত এখান থেকে লাফিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ খুব দ্রুত স্নায়ু স্পন্দনকে প্রবহন করা হচ্ছে এর কাজ। নিত্যজ্ঞ অবস্থা, যেমন আমরা বলছি নৃত্যজ্ঞ পরিবহন, স্নায়ু স্পন্দন নৃত্যজ্ঞ পরিবহন। তাহলে বুঝতে পারলে যে মায়োলিন আবরণী হচ্ছে তড়িতের কুপরিবাহী। তা এখান থেকে লাফিয়ে প্রত্যেক র্যানভিয়ার পর্বে গিয়ে লাফিয়ে পড়ে স্নায়ু স্পন্দন, আবার লাফিয়ে যায়, এটাকে নৃত্যজ্ঞ পরিবহন বলা হয়। 5 নম্বর কোয়েশ্চেন দেখো, যে স্নায়বিক পথে প্রতিবর্ত ক্রিয়ার উদ্দীপনা আবর্তিত হয় তা নির্মাণ করো। তাহলে কি হচ্ছে? স্নায়ুগুলোকে প্রথমে গ্রাহক থেকে যাচ্ছে, গ্রাহক থেকে সেন্সারি নিউরন, অর্থাৎ তোমার সংজ্ঞাবাহ নিউরন, সংজ্ঞাবাহ স্নায়ুতে যাচ্ছে, তারপর হচ্ছে কোথায় গেল? এরপর চলে গেল সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। তারপর হচ্ছে কি? তারপর সেখান থেকে আবার মোটর নিউরনের মাধ্যমে, অর্থাৎ আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে সেই মেসেজটা চলে আসলো কোথায়? ইফেক্টার, অর্থাৎ যেখানে তোমার কারক পেশিতে চলে আসলো। এটা হচ্ছে তোমার এর প্রতিবর্ত পথ। এবার সমাবেদী এবং পরাসমাবেদী স্নায়ুতন্ত্রের একটা বিপরীত কাজ না। ধরো তোমার চোখের মধ্যে আলো পড়লো, চোখের আলো যখন বেশি পড়বে তখন বেশি আলো পড়লে রেটিনা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই আইরিসটা ছোট, সংকুচিত হবে, অর্থাৎ তারারন্ধ্র সংকুচিত হওয়ার কাজটা কে করলো? প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম করলো। কিন্তু উল্টো দিকে আবার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি করলো? তোমার সমবেদী স্নায়ুতন্ত্র কি করলো? তারারন্ধ্রকে আবার নর্মাল অবস্থান বিস্ফোরিত করলো। তাহলে তারারন্ধ্র সংকুচিত, পরাসম্পাদকে তারারন্ধ্র সংকুচিত করা
আর এটাকে প্রসারিত করা। যখন তোমার চোখের মধ্যে হঠাৎ হঠাৎ লাল আলো বেশি আলো পড়বে। তোমার দাদু চোখের সমস্যা হচ্ছে দেখে ডাক্তারবাবুর কাছে গেল। তিনি বললেন চোখের উপযোজন ক্ষমতা, অর্থাৎ উপযোজন ক্ষমতা বলতে কি হচ্ছে, এই যে সিলিয়ারি পেশিগুলো রয়েছে, এই পেশিগুলো সংকোচন প্রসারণ ক্ষমতা ব্যাঘাত ঘটেছে। অক্ষিগোলকের কোন কোন অংশ এই কাজে অংশগ্রহণ করে? তাহলে অক্ষিগোলকের বিশেষ করে সিলিয়ারি পেশি, লেন্স, কারণ এই যে লেন্সটা থাকে, লেন্সটাকে সংকুচিত এবং প্রসারিত হয়। ওকে, দূরের দৃষ্টি দেখার সময় এই সিলিয়ারি পেশিগুলো সংকুচিত হয়, দূরের দৃষ্টি দেখার সময় সিলিয়ারি পেশিগুলো প্রসারিত হয়, লেন্সটা কি পাতলা হয়ে যায়। আবার যখন কাছের দৃষ্টি দেখে তখন এটা সংকুচিত হয় বলে কি হচ্ছে, এটা সংকুচিত হয় বলে সেটা কি হচ্ছে, মোটা হয়ে যায়। এই জন্য কি সিলিয়ারি পেশি এবং লেন্স অংশগ্রহণ করে। সিলিয়ারি পেশি আর হচ্ছে লেন্স। সূক্ষ্ম অনুধাবনের ক্ষেত্রে দ্বিনেত্র এবং একনেত্র দৃষ্টির পার্থক্য রাখুন। একনেত্র দৃষ্টির ক্ষেত্রে দুটি চোখ দিয়ে আলাদা, মানে একনেত্র দৃষ্টিতে কি হয়, দুটো চোখ দিয়ে আমরা একনেত্র দৃষ্টি দুটো চোখ দিয়ে একটা বস্তুর দুটো প্রতিবিম্ব তৈরি হয়। কিন্তু দ্বিনেত্র দৃষ্টিতে কি হয়, যে দুটো চোখ দিয়ে একটা বস্তুর একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়। দ্বিনেত্রে একটি প্রতিবিম্ব তৈরি হয় আর এক নেত্রে তোমার দুটি প্রতিবিম্ব তৈরি হয়। যেমন গরু, ছাগল, ভেড়া, এদের ক্ষেত্রে কি হচ্ছে, এরা দুটো চোখ দিয়ে একটা বস্তুকে দুটো চোখ দিয়ে আলাদাভাবে দেখছে, প্রতিবিম্ব দুটি হচ্ছে। কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে, দ্বিনেত্রের ক্ষেত্রে কি হচ্ছে, দুটো চোখ দিয়ে আমরা একটা বস্তুর প্রতিবিম্ব দেখতে পাই আমরা। নেক্সট হয়ে চলে যাও। অক্ষিগোলকের মধ্যে আবরকে কোরোয়েড এবং সিলিয়ারি বডি ছাড়া অপর অংশের নাম কি? তাহলে আবরকে দেখো, আবরকে কোরোয়েড থাকছে এবং সিলিয়ারি বডি থাকছে। এসব আমাদের সঙ্গে থাকছে কে? স্ক্লেরা। সবচেয়ে বাইরে আবরণ থাকছে স্ক্লেরা, এবং হচ্ছে কি অক্ষরের মধ্যে আবরকের কোরোয়েড এবং সিলিয়ারি বডি ছাড়া অক্ষিগোলকের আবরকে, সিলিয়ারি বডি এবং কোরোয়েড ছাড়া কে থাকছে? আমাদের আইরিশ থাকছে। এই যে আইরিশ। তারপর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বর অবস্থিত তরলটির নাম কি? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, সিএসএফ। তরলটির কাজ কি? এই কাজ হচ্ছে কি, মানে ব্রেনকে পুষ্টি সরবরাহ করা এবং আভ্যন্তরীণ চাপ ব্রেনের মধ্যে আভ্যন্তরীণ চাপ প্রশম করা আর হচ্ছে পুষ্টি সরবরাহ করা। মানে ব্রেনের মধ্যে একটা অংশ রয়েছে, সেটা হচ্ছে ফাঁকা জায়গা। সেই ফাঁকা জায়গায় তোমার কি থাকে? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে, এবং সেই ফ্লুইডের কাজ হচ্ছে স্নায়ুতন্ত্রকে পুষ্টি সরবরাহ করা এবং আভ্যন্তরীণ চাপকে শোষণ করে নেওয়া। অগ্রমস্তিষ্কের সর্ববৃহৎ অংশটির নাম কি? অগ্রমস্তিষ্কের সর্ববৃহৎ অংশের নাম হচ্ছে গুরু মস্তিষ্ক। মস্তিষ্ক হলো মস্তিষ্কের কোন অংশ হৃদসংবহনতন্ত্র এবং শ্বাসকার্য নিয়ন্ত্রণ করে? তাহলে মস্তিষ্কের মস্তিষ্কের মধ্যবর্তী অংশ মেডালা অবলাঙ্গাটা। অ্যাকশনের কোন আবরণটির মাঝে ভগ্ন হয়? তাহলে অ্যাকশনের কি মাইলিন শিথ যে আবরণ রয়েছে, সে মাইলিন শিথ আবরণের মধ্যে কি হয়? কি হচ্ছে? মাইলিন আবরণ। হাইপারমেট্রোপিয়া ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহার করা হয়? তাহলে হাইপারমেট্রোপিয়া কারণ অক্ষিগোলকের দৈর্ঘ্য অগ্রপশ্চাতে কমে যাওয়া। অর্থাৎ এক্ষেত্রে কি হয়, এই যে অক্ষিগোলক রয়েছে, সেই অক্ষিগোলকের দৈর্ঘ্যটা ধরে নাও কমে যায়, অগ্রপশ্চাতে কমে যায়। তাই এক্ষেত্রে আমরা যখন কমে যায় তখন আমরা কি করি? অগ্রপশ্চাতে কমে যাওয়ার জন্য এখানে আমরা উত্তল লেন্স ব্যবহার করি। উত্তল লেন্স অর্থাৎ এরকম লেন্স ব্যবহার করি আমরা। কারণ এই লেন্সে কি করবে? ফোকাস দৈর্ঘ্যটা কমিয়ে আনবে। বুঝতে পারলে? তো এটা হচ্ছে কি আমরা উত্তল লেন্স। নিউরোগ্লিয়ার একটি কাজ লেখন। তো নিউরোগ্লিয়া কি করে? তোমার নিউরনকে
পুষ্টি সরবরাহ করে এবং নিউরোগ্লিয়ার অবস্থিত মাইক্রোগ্লিয়াল কোষ তোমার নিউরনকে রক্ষা করে, কোনো জীবাণু আক্রমণ থেকে রক্ষা করে। হাইপারমেট্রোপিয়ার কারণ কি হতে পারে? হাইপারমেট্রোপিয়ার কারণ অক্ষিগোলকের দৈর্ঘ্য অগ্রপশ্চাতে কমে যাওয়ার ফলে লেন্সের বক্রতা হ্রাস পায়। লেন্সের বক্রতা হ্রাস পায়। অক্ষিগোলকের দৈর্ঘ্য অগ্রপশ্চাতে কমে যায়, আগের দিকে পশ্চাৎ দিকে কি হয়? কমে যায়, যার ফলে লেন্সের বক্রতা কমে যায়, লেন্সের বক্রতা কমে যায়। মস্তিষ্কের কোন অংশ ঠিকমতো কাজ না করলে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ হবে? এটা হচ্ছে কি? পশ্চাৎ মস্তিষ্ক। মস্তিষ্ক যেটাকে আমরা লঘু মস্তিষ্ক বলছি, লঘু মস্তিষ্ক, বা যেটাকে আমরা আরো বলছি কি? সেরিবেলাম। সেরিবেলাম। এরপরে হচ্ছে পেশি। দেখো, আমাদের চোখে উপযোজনের সাহায্যকারী একটা পেশির নাম কত? আমাদের চোখে উপযোজনের সাহায্যকারীকে সিলিয়ারি পেশি। সিলিয়ারি, যে পেশিটা তোমার লেন্সকে ধরে রাখে, যেটা সিলিয়ারি মাসেল, যেটা এই যে লেন্স আছে আর লেন্সটাকে ধরে রাখছে যে পেশিগুলো, সেটাকে বলা হচ্ছে সিলিয়ারি পেশি। সঠিক বিবর্ধনযুক্ত অবতল লেন্স, সঠিকভাবে অবতল লেন্স চোখে কোন ত্রুটি দূর করে? অবতল লেন্স হচ্ছে কি? মায়োপিয়া। আর উত্তল লেন্স হচ্ছে হাইপারমেট্রোপিয়া। কোন রাসায়নিক পদার্থ এক নিউরন থেকে অপর নিউরনে স্নায়ুস্পন্দন করে? এটা হচ্ছে কি? নিউরো ট্রান্সমিটার। এটা হচ্ছে কি? এক্সাম্পল হয়ে গেল অ্যাসিটাইল কোলিন। 21 নম্বর, কতগুলো নিউরনের কোষ দিয়ে একত্র দৃষ্টিতে যে গ্রন্থি তৈরি করে তাকে আমরা কি বলি? গ্রন্থি তৈরি করে তাকে নার্ভ গ্যাংলিয়ন বলা হয়। নার্ভ গ্যাংলিয়ন মানে কতগুলো নিউরনের কোষ দিয়ে একসাথে জমা হয়ে গিয়ে নার্ভ গ্যাংলিয়ন তৈরি হয়। গুরু মস্তিষ্কের যোজকের নাম কি? কর্পাস ক্যালোসাম। অ্যাডজাস্টার নিউরন কাকে বলা হয়? অর্থাৎ দুটো নিউরনের সংযোগস্থলে যে নিউরন থাকে তাকে বলা হচ্ছে কি? মানে ধরুন এটা সেন্সারি নিউরনের মাধ্যমে তোমার মেসেজটা আসলো, হলো সেন্সারি নিউরন, এদিকে মেসেজটা গেল। এরপর এখানে একটা নিউরন থাকছে, যে নিউরনটা করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে থাকছে, এবং এখান থেকে আবার ইফেক্টর মাসেলের ক্ষেত্রে মেসেজ চলে গেল। তাহলে এটা হলো সেন্সারি নিউরন বা সংজ্ঞাবহ নিউরন। এটা হচ্ছে মোটর নিউরন বা আজ্ঞাবহ নিউরন। আর এই যে অ্যাডজাস্টার নিউরন হয়ে গেল, এটা অ্যাডজাস্টার নিউরন। তারপর হচ্ছে কি? রেটিনার কেন্দ্রস্থলে অবস্থিত অবতল অংশ। রেটিনার কেন্দ্রস্থলে অবস্থিত অবতল অংশকে কি বলা হয়? অবতল অংশ, যেখানে তোমার কি হয়? ইয়েলো স্পট, যেখানে রড কোষ এবং কোন কোষের সংখ্যা সবচেয়ে বেশি থাকে, এবং সবচেয়ে ভালো ভিশন তৈরি হয়। হৃদবিন্দু বলা হয় এটাকে। নিজেল দানা কি? নিউরনের কোষ দেহের মধ্যে যে এক ধরনের প্রোটিন, লিপোপ্রোটিনের মতো দানা থাকে তাকে বলা হচ্ছে নিজেল দানা। এই দানাগুলো কি করে? কোষ নিউরনকে তোমার পুষ্টিদ্রব্য সরবরাহ করে, যেগুলো হচ্ছে নিজেল দানা। মেনিনডিসের কোন স্থানে সিএসএফ বর্তমান থাকে? মেনিনডিসের সাব অ্যারাকিনয়েড, মানে একটা হচ্ছে ডুরা ম্যাটার বাইরে শক্ত অংশ, সেকেন্ড হচ্ছে পিয়া ম্যাটার, এটা মাকড়সার জালের মতো অংশ। তারপর হচ্ছে অ্যারাকিনয়েড ম্যাটার। এই অ্যারাকিনয়েড ম্যাটারের ক্ষেত্রে তোমার কি থাকছে? সিএসএফ ধরে রাখছে। নেক্সট কোয়েশ্চেন চলে যাও। মস্তিষ্কের কোন অংশ অন্তঃপ্রাণ গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে? তাহলে মস্তিষ্কের হাইপোথ্যালামাস। সিএসএফ কোথায় তৈরি হয়? সিএসএফ হচ্ছে কি? মস্তিষ্কের ভেন্ট্রিকল। এই যে মস্তিষ্কে কি থাকছে? 4খানা ভেন্ট্রিকল থাকবে, ওকে, মানে মস্তিষ্কের মধ্যে একটু ফাঁকা জায়গা থাকবে। সেই ফাঁকা জায়গাটা হচ্ছে দেখতে এরকম হয়। 4টে গহ্বর থাকবে, 1 2 3 4। এই এখানকার চারিদিকে কি রয়েছে? এর এপিথেলিয়াল কোষ রয়েছে, আবরণী কোষ রয়েছে, যার নাম হচ্ছে ভেন্ট্রিকুলার কোরোইড প্লেক্সাস।
কোরয়েড প্লেক্সাস। এই কোরয়েড প্লেক্সাস থেকে তো সিএসএফ তৈরি, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড তৈরি হয়। কোন তন্ত্রকে প্রাণীদের ভৌত সমন্বয় বলা হয়? স্নায়ুতন্ত্রকে স্নায়ুতন্ত্র, কারণ এরা আমাদের শরীরের বিভিন্ন যন্ত্রতন্ত্র এবং পরিবেশের মধ্যে কীভাবে সমন্বয় বা সংযোগ স্থাপন করে। নিউরন কত প্রকার হতে পারে? নিউরন কত প্রকার? নিউরন হতে পারে, একটা হচ্ছে সংজ্ঞাবাহ নিউরন বা সেন্সারি নিউরন, একটা হচ্ছে মোটর নিউরন আজ্ঞাবাহ নিউরন, এবং একটা হচ্ছে অ্যাডজাস্টার নিউরন বা সহযোগী নিউরন, যেটা আগের পেজে ছবি আঁকলাম। নিউরনের অংশগুলো কি কি? নিউরন কি কি অংশ নিয়ে তৈরি থাকে? তাহলে নিউরনে কি থাকে? কোষদেহ থাকে, তারপর অ্যাকশন ডেনড্রন থাকে, আর থাকে অ্যাকশন থাকে। কি অংশ নিয়ে তৈরি? স্নায়ুকোষের কোষদেহগুলিকে কি বলা হয়? নিউরন কত প্রকার হলো? একটা হচ্ছে সেন্সারি নিউরন, সেন্সারি বা সংজ্ঞাবাহ নিউরন, একটা হচ্ছে মোটর নিউরন আজ্ঞাবাহ নিউরন, আর একটা অ্যাডজাস্টার বা সহকারী নিউরন অ্যাডজাস্টার। স্নায়ুকোষের কোষদেহ কি বলা হয়? সাইটন। কোষদেহকে বলা হচ্ছে সাইটন বা নিউরোসাইটন বলা হয়। কোন নিউরনের মাধ্যমে স্নায়ু সংবেদ রিসেপ্টর গ্রাহক থেকে কেন্দ্রে পৌঁছায়? এটা কেন্দ্রে পৌঁছানো হচ্ছে কি, অর্থাৎ ধরুন এখানে তোমার একটা পেশিতে একটা আলবিন ঢুকে গেছে, তো এখান থেকে সেন্সারি নিউরনের মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যাবে। সেন্সারি নিউরন, এটা হচ্ছে সেন্সারি বা সংজ্ঞাবাহ, আর এখান থেকে আবার মোটর নিউরনের মাধ্যমে পেশিকোষের মধ্যে চলে আসবে। এটা ইফেক্টার, এটা মোটর নিউরন। তো স্নায়ুস্পন্দন যাবে কার দ্বারা? সেন্সারির মাধ্যমে, আসবে কার দ্বারা? মোটর নিউরনের মাধ্যমে। তো কোন নিউরনের মাধ্যমে স্নায়ুস্পন্দন রিসেপ্টর গ্রাহক কেন্দ্রে পৌঁছায়? গ্রাহক কেন্দ্রে পৌঁছায় তো সেন্সারি নিউরনের মাধ্যমে। সেন্সারি নিউরন বা সংজ্ঞাবাহ নিউরনের মাধ্যমে। 35 নম্বর দেখো, কোন নিউরনের মাধ্যমে সারা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টর বা কারকে পৌঁছায়? তাহলে কি মোটর নিউরনের মাধ্যমে বা আজ্ঞাবাহ নিউরন। গ্রাহক কাকে বলে? গ্রাহক মানে যে কোনো একটা যে নিউরন কোনো উদ্দীপনাকে গ্রহণ করে তাকে সাধারণত গ্রাহক বলা হয়ে থাকে, গৃহীত হয়, তাদের গ্রাহক বলে। এখানে গ্রাহকের কাজটা করে কে? সেন্সারি নিউরন গ্রাহকের কাজটা করে। নিউরন, দুটি গ্রাহকের উদাহরণ দাও। দুটো গ্রাহকের উদাহরণ দিতে গেলে আমাদের হচ্ছে কি, ধরুন শ্রবণ গ্রাহক, কোনো কিছু আমরা শুনছি, শ্রবণ। তারপরে দর্শন গ্রাহক, কোনো কিছু আমরা দেখছি, এগুলো সব গ্রাহক। কারক কাকে বলে? যে অংশে এসে তোমার মানে পেশির সংকোচন হয় তাকে কারক বলা হয়ে থাকে। তো কারকের যে অঙ্গ উদ্দীপনায় উদ্দীপ্ত হয়, যে অঙ্গ উদ্দীপনায় উদ্দীপ্ত হয় তাকে কারক বলে। যেমন গ্রন্থি হতে পারে, আবার পেশিও হতে পারে। নেক্সট পেজ চলে যাও। স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্ধকের নাম কি? সেটা হচ্ছে অ্যাকশন। স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্ধকের নাম হচ্ছে অ্যাকশন। স্নায়ুকোষের ক্ষুদ্র প্রবর্ধকের নাম কি? ডেনড্রন। র্যানভিয়ার পর্ব কোথায় থাকে? স্নায়ুকোষের অ্যাকশন, অর্থাৎ যদি এটা আমরা স্নায়ুকোষ করি, এই এখানে কি রয়েছে আমাদের? মাইলিন শিথ, সোয়ান সেল, এবং এই দুটো মাইলিন শিথের মধ্যবর্তী অংশকে নোড অফ র্যানভিয়ার বলা হয়। নোড অফ র্যানভিয়ার। তা দুটো মাইলিন শিথের মধ্যবর্তী স্থানে অবস্থান করে তোমার হচ্ছে রেন পর্ব। সোয়ান কোষ কোথায় থাকে? তো সোয়ান কোষ থাকে কোথায়? অ্যাক্সোলেম্মা এবং নিউরোলেম্মার মধ্যবর্তী স্থানে। এটা অ্যাক্সোলেম্মা হচ্ছে কি অ্যাকশনের আবরণী,
আর নিউরোলেমা মানে হচ্ছে নিউরনের আবরণী, দুটোর মধ্যখানে তোমার থাকছে বিটুইন অ্যাক্সোলেমা অ্যান্ড নিউরোলেমা। স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন? কারণ স্নায়ুকোষ হচ্ছে সেন্ট্রোজোম থাকে না, সেন্ট্রোজোম নিষ্ক্রিয় হয় বা সেরকম সক্রিয় থাকে না বলে এটা বিভাজিত হয় না। অ্যাকশনের শেষ প্রান্তের সূক্ষ্ম শাখাগুলো কি বলা হয়? প্রান্ত বুরুষ। মানে এই যে এই শাখাগুলোকে বলছি আমরা প্রান্ত বুরুষ বা অ্যাকশন নব বুরুষ। স্নায়ুতন্ত্রের কোন সম্পর্কে কত ভাগ নিউরোগ্লিয়া থাকে? কোষ সম্পর্কীয়। স্নায়ুকোষে মোটামুটি 90% তোমার নিউরোগ্লিয়া থাকে আর 10% নিউরন থাকে। নিউরোগ্লিয়ার কাজ কি? নিউরোর কাজ হচ্ছে পুষ্টি সরবরাহ করা এবং প্রোটেকশন করা, পুষ্টি ও রক্ষা করা। সহযোগী কোথায় থাকে? এটা কি স্নায়ুতন্ত্রে থাকে। সহযোগী কোথায়? সহযোগী নিউরন কোথায় থাকে? সুষুম্না কাণ্ডের মধ্যে, অর্থাৎ সুষুম্না কাণ্ডের মধ্যে, সুষুম্না কাণ্ডের মধ্যে। একটি অ্যাফারেন্ট বা সংজ্ঞাবহ স্নায়ু উদাহরণ দাও। একটা অ্যাফারেন্ট বা সংজ্ঞাবহ স্নায়ু হচ্ছে অপটিক স্নায়ু, অপটিক। তারপর হচ্ছে অলফ্যাক্টরি, একটা হচ্ছে অডিটরি। এই তিনটে স্নায়ু হচ্ছে তোমার যেগুলো আমাদের ব্রেন থেকে তৈরি হয় বা ব্রেনে থাকে, ক্রেনিয়াল নার্ভ বলা হয়। এগুলো হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু। একটা এফারেন্ট নার্ভ উদাহরণ দাও। যেমন হচ্ছে কি আমাদের অকিউলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, এটসেট্রা। একটা মিশ্র স্নায়ুর উদাহরণ দাও। তাহলে একটা মিশ্র স্নায়ু হচ্ছে ভেগাস স্নায়ু, ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ হচ্ছে আমাদের সবচেয়ে বড় ক্রেনিয়াল নার্ভ, সবচেয়ে বড় ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল মানে যে সমস্ত নার্ভগুলো ব্রেন থেকে তৈরি হয়েছে তাদের ক্রেনিয়াল নার্ভ বলা হয়ে থাকে। স্নায়ুগ্রন্থি কি দিয়ে তৈরি থাকে? স্নায়ুগ্রন্থি কতগুলো স্নায়ুর কোষ দেহ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে স্নায়ু। তাহলে এটা স্নায়ুকোষের কোষ দেহ, নিউরোসাইটন, কোষ দেহ দ্বারা গঠিত থাকে। নেক্সট দেখো, স্নায়ুগ্রন্থির প্রধান কাজ কি? স্নায়ু রয়েছে সেই স্নায়ুগ্রন্থির প্রধান কাজগুলো কি কি রয়েছে দেখো। প্রথম হচ্ছে স্নায়ুগ্রন্থি মানে কি? যেমন অনেকগুলো স্নায়ুর কোষ দেহ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থি তৈরি করে। এর কাজ স্নায়ু তৈরি করা। দুটি নিউরনের সংযোগকে বলা হয় সাইন্যাপস। তারপর নিউরো ট্রান্সমিটার কোথায় থাকে? নিউরো থাকে সাইন্যাপস অঞ্চলে থাকে। মানে ধরো এটা একটা ডেনড্রাইটের শেষ অংশ, অ্যাকশনের শেষ অংশ, আর এটা ডেনড্রাইটের শুরু অংশ। তো এটা যে ডেনড্রাইট, এটা অ্যাকশন। এই মধ্যবর্তী অংশকে বলা হচ্ছে তোমার সাইন্যাপটিক ক্লেফট। আর দুটো সংমিশ্রণকে বলা হয় সাইন্যাপস। নিউরো ট্রান্সমিটার উদাহরণ দেয় অ্যাসিটাইল কোলিন, বা তুমি আর বলতে পারো গামা অ্যামিনো বিউট্রিক অ্যাসিড রয়েছে, নাইট্রোজেন অক্সাইড রয়েছে,
নিউরোট্রান্সমিটারের কাজ কি? এরা স্নায়ু স্পন্দনকে একটা নিউরন থেকে পরবর্তী নিউরনে পরিবহন করা। দুটো নিউরনের মিলনস্থলে যে গ্যাপ থাকে তাকে সিনাপটিক ক্লেফট বলা হয়। সিনাপটিক ক্লেফট বলা হয়। একটি নিউরো হরমোনের উদাহরণ দাও। একটা নিউরো হরমোনের উদাহরণ হচ্ছে এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। এটা পশ্চাৎ পিউটারিতে ক্ষরণ হয়। শারীরবৃত্তীয় ভাল্ব কাকে বলা হয়ে থাকে? শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয় সাইনাপসকে। এই যে সাইনাপস, সেই সাইনাপসটাকে শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ দুটি কি কি? একটা হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক, আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড। মেনিনজেস কি? মেনিনজেস ব্রেনের আবরণকে, মস্তিষ্কের আবরণকে বলা হয়, মস্তিষ্কের আবরণকে মেনিনজেস বলা হয়। ডুরা ম্যাটার, প্রিয়া ম্যাটার আর অ্যারাকিনয়েড ম্যাটার দিয়ে তৈরি থাকে, ম্যাটার দিয়ে তৈরি থাকে তিনটে লেয়ার দ্বারা। মস্তিষ্কের গহ্বরে কি বলা হয়? ভেন্ট্রিকেল বলা হয়। ভেন্ট্রিকেল, মস্তিষ্ক গহ্বরকে বলা হয় ভেন্ট্রিকেল। সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় গহ্বরকে কি বলা হয়? সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় গহ্বরকে নিউরোসিল বলা হয় তাকে, নিউরোসিওইএল, নিউরোসিল। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কত প্রকার? একটা হচ্ছে সমবেদী, একটা পরাসমবেদী। সমবেদী বা সিম্প্যাথেটিক এবং পরাসংবেদী বা প্যারাসিম্প্যাথেটিক। হলো, এরপর নেক্সট চলে যাও। এবার চলে এসো মানুষের করোটিড স্নায়ু কত? মানুষের করোটিড স্নায়ু হচ্ছে 12 জোড়া করোটিড স্নায়ু রয়েছে। মানুষের সুষুম্না স্নায়ু কত? 31 জোড়া। সিএসএফ এর পুরো নাম কি? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সিএসএফ কোথায় থাকে? এটা হচ্ছে সাইনাপস, স্নায়ু সন্নিহিত ভেন্ট্রিকেলে থাকে, ভেন্ট্রিকেল। এবং সুষুম্নাকাণ্ডের গহ্বরে, ভেন্ট্রিকেল এবং নিউরোসিলে। মানে হচ্ছে কি, ব্রেনের যে সন্দেহ গহ্বর তাকে ভেন্ট্রিকেল বা নিলয় বলা হয়, আর সুষুম্নাকাণ্ডের যে গহ্বর তাকে নিউরোসিল বলা হয়। সুষুম্নাকাণ্ডের দৈর্ঘ্য কত? মোটামুটি 45 সেন্টিমিটার। সুষুম্নাকাণ্ড কটি খণ্ডক থাকে? 31টি খণ্ডক থাকে। হলো, তারপর হচ্ছে কি, মস্তিষ্কের কোন অংশ প্রাণীদের বুদ্ধি, চিন্তা, স্মৃতি নিয়ন্ত্রণ করে? দেখো এখানে বুদ্ধি, চিন্তা, এই ফ্রন্টাল লোব, বিশেষ করে বুদ্ধি চিন্তা আমাদের গুরু মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক। মস্তিষ্কের কোন অংশ? তার এটা গুরু মস্তিষ্ক হয়ে গেল। গুরু মস্তিষ্কের ফ্রন্টাল লোব, যেটা ফ্রন্টাল লোব, সেটা ফ্রন্টাল লোব। গুরু মস্তিষ্কের কটি গোলার্ধ রয়েছে? 2টি গোলার্ধ রয়েছে, এক রাইট হেমিস্ফিয়ার, একটা লেফট হেমিস্ফিয়ার। মানে এরকম ব্রেনটা উপর থেকে দেখলে এরকম ভাবে যুক্ত রয়েছে, একটা হচ্ছে রাইট হেমিস্ফিয়ার, লেফট হেমিস্ফিয়ার। গুরু মস্তিষ্কের গোড়া দুটি পরস্পরকে যুক্ত কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম। তারপর হচ্ছে কি, মস্তিষ্কের কোন অংশ ভয়, লজ্জা, ক্রোধ, পীড়ন ইত্যাদি নিয়ন্ত্রণ করে? এটা আমাদের থ্যালামাস। মস্তিষ্কের কোন অংশ প্রাণীদের ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না, আবেগকে নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। মস্তিষ্কের কোন অংশ দিয়ে ভারসাম্য নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে কি সেরিবেলাম, মানে এই অংশটা, এই পিছনে এই যে সেরিবেলাম অংশ রয়েছে, এটা ব্যালেন্স এবং কোঅর্ডিনেশন করে। পন্সের কাজ কি? পন্স বলতে এই যে এখানে ব্রেন স্টেমের এখানে উপরে দিকে হচ্ছে পন্স, আর মেডালে অবলাঙ্গাটা। তো পন্স আমাদের কি করছে? পন্স বিভিন্ন অংশের মধ্যে, মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ, মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ, মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে বিভিন্ন
অংশের মধ্যে সংযোগ স্থাপন, অংশের মধ্যে সংযোগ স্থাপন করে, সংযোগ স্থাপন। শ্বাসক্রিয়া হৃদক্রিয়া নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের সুষুম্না শীর্ষক অর্থাৎ মেডালা অবলাঙ্গাটা, মেডালা অবলাঙ্গাটা। ঘাম নিঃসরণে সহায়তা করে কি? আবারও একই, এটাকে সুষুম্না শীর্ষক বলা হয়, সুষুম্না শীর্ষক, শীর্ষক। তো একই জিনিস এখানে হবে সুষুম্না শীর্ষক। মস্তিষ্কের সুষুম্না কাণ্ডের ধূসর বস্তু এবং শ্বেত বস্তু কোথায় থাকে? সুষুম্না কাণ্ডের ধূসর বস্তু এবং শ্বেত বস্তু হচ্ছে, যেমন সুষুম্না কাণ্ডে দেখো ধূসর বস্তু, মানে এটা যে সুষুম্না কাণ্ডের ছবি আঁকি একটা, ধরুন এখান থেকে বেরিয়ে গেল সেন্সর নিউরন, মোটর নিউরন। তাহলে এখানে তোমার যে অংশগুলো রয়েছে তো এই যে ধূসর বস্তু, সে ধূসর গ্রে ম্যাটার থাকে এখানে, গ্রে ম্যাটার, আর হোয়াইট ম্যাটার যেটা থাকে সেটা এখানে বাইরে, হোয়াইট ম্যাটার। তো গ্রে ম্যাটার হওয়ার জন্য কি দায়ী? আমরা যখন হোয়াইট ম্যাটার কেন ধূসর হয়, কিন্তু ব্রেনের ক্ষেত্রে উল্টো, ব্রেনের ক্ষেত্রে গ্রে ম্যাটার থাকবে ভিতর বাইরের দিকে, আর এটা হচ্ছে গ্রে ম্যাটার, এটা গ্রে ম্যাটার গ্রে, আর ভিতরের দিকে থাকবে হোয়াইট ম্যাটার। এই গ্রে বা হোয়াইট কেন হচ্ছে? কারণ আমরা দেখেছি স্নায়ু রয়েছে, নিউরন রয়েছে, সে নিউরনের অ্যাকশন অংশটা কাজ কি থাকে? মাইলিন শিথ থাকে, মাইলিন শিথে কি থাকে? স্ফিঙ্গোমাইলিন বলে একটা লিপিড থাকে এবং সেটা সাদা কালারের হয়। তো যেখানে তোমার গ্রে ম্যাটার হবে সেখানে থাকবে কি? সাইটন, অর্থাৎ কোষ দেহটা, নিউরনের কোষ দেহ যেখানে থাকবে সেটা হচ্ছে গ্রে কালারের হবে, আর যেখানে হোয়াইট ম্যাটার থাকবে সেখানে অ্যাকশনগুলো থাকবে। কারণ অ্যাকশনে কি থাকছে? স্ফিঙ্গোমাইলিন বলে আবরণ থাকছে, স্ফিঙ্গোমাইলিন, যেটা সাদা কালার হচ্ছে, বুঝতে পারলে? ওই জন্য ব্রেনের ক্ষেত্রে দেখো গ্রেটা বাইরের দিকে আছে, মানে গ্রে হয়ে গেল তোমার কি? এখানে সাইটনগুলো রয়েছে, আর হোয়াইটটা ভিতরে, এর কাটলে দিতে হবে, হোয়াইট ভিতরের দিকে আছে, মানে হোয়াইটের মধ্যে কি অ্যাকশন রয়েছে। সুষুম্না কাণ্ড ঠিক উল্টো। নেক্সট হচ্ছে সুষুম্না কাণ্ডের একটা প্রধান কাজ লিখুন। তাহলে সুষুম্না কাণ্ডের কাজ হচ্ছে কি? সহজাত প্রতিবর্ত ক্রিয়া, সহজাত প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করা। সুষুম্না কাণ্ডের শেষ প্রান্তের শঙ্খবাকার অংশকে বলে কোনাস মেডুলারিস, কোনাস। সুষুম্না কাণ্ডের শেষে কক্সিস রিজিয়নের দিকে যে শঙ্খবাকার অংশ থাকে কোনাস মেডুলারিস বলা হয়। সুষুম্না কাণ্ডের শেষ প্রান্তের সূচনা অংশকে আমরা ফাইলাম টার্মিনেল বলা হয়, ফাইলাম টার্মিনেল। তাহলে সুষুম্না কাণ্ডর একবারে শেষের যে শঙ্খবাকার অংশ তাকে বলা কোনাস মেডুলারিস, আর সুষুম্না কাণ্ডের শেষ প্রান্তের সূচনা অংশকে বলছি ফাইলাম টার্মিনেলি। নিচের দানার কাজ কি? এটা হচ্ছে কি? নিউরনকে পুষ্টি দ্রব্য সরবরাহ করা, প্রোটিনের উৎস হিসেবে কাজ করা, প্রোটিন সংশ্লেষে সাহায্য করা, প্রোটিন সংশ্লেষে সাহায্য করা। কারণ নিচের দানায় হচ্ছে প্রোটিন গ্র্যানিউলস। প্রতিবর্ত ক্রিয়ার সংজ্ঞা দিয়েছেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী শেরিংটন, বিজ্ঞানী শেরিংটন প্রতিবর্ত ক্রিয়ার সংজ্ঞা দিয়েছেন। প্রতিবর্ত ক্রিয়ার একটি উদাহরণ দাও। যেমন লোভনীয় খাবার দেখলে আমাদের জিভে জল চলে আসে, লোভনীয় খাবার জিভে জল আনে। প্রতিবর্ত ক্রিয়া কত প্রকার? দুটো, একটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া, একটা হচ্ছে অর্জিত। সহজাত যে জন্ম থেকে আমরা পাই, আর একটা অর্জিত। জন্মগত প্রতিবর্ত ক্রিয়ার একটা উদাহরণ দাও। জন্মগত প্রতিবর্ত ক্রিয়া একটা উদাহরণ দেওয়া।
জন্মের সঙ্গে শিশুর জন্মের সঙ্গে 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 শিশুর স্তন্যপান একটা অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। যেমন শিশুর হাঁটতে শেখা। প্রাত্যহিক জীবন থেকে প্রতিবর্তের একটি গুরুত্ব দেখো। যেমন হচ্ছে কি, খেতে খেতে যে প্রাত্যহিক জীবনে যেমন আমরা যখন খাবার খাই, খেতে হঠাৎ যদি খাদ্যনালী থেকে শ্বাসনালীতে খাবার চলে যায়, তা আমাদের কি হয়, হাঁচি শুরু হয়ে যায়, এবং সেই খাবারটা হাঁচি যতক্ষণ চলতে থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের না শ্বাসনালীতে খাবারটা বেরিয়ে যায়। চক্ষুর কোন স্তরের প্রতিবিম্ব তৈরি হয়? চক্ষুর রেটিনার মধ্যে তোমার প্রতিবিম্ব তৈরি হয়। কোন ধরনের রেটিনায় কি ধরনের স্নায়ু কোষ থাকে? এখানে রড কোষ থাকে এবং কোন কোষ থাকে এবং কোন সেল থাকে। রেটিনায় কোন কোষ মৃদু আলোকের সুবিধা হয়? এটা রড কোষগুলো হয়। রড কোষ হচ্ছে কি অল্প আলোতে দেখতে পায়, মানে আলোক সুবিধা হয়। উজ্জ্বল আলো ও বর্ণ সুবিধি কোষ কোনটি? কোন সেল। এটা আমাদের মানুষদের ক্ষেত্রে থাকে, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে তোমার রড সেল বেশি অ্যাক্টিভ থাকে, ওই জন্য রাত্রিবেলা দেখতে পায়। কোন প্রাণী অন্ধকারও ভালো দেখে এবং কেন? যে কোনো নিশাচর প্রাণী, কুকুর, বেড়াল, এগুলো তোমার নিশাচর প্রাণী, এবং কুকুর বেড়াল এরা ভালো দেয়, কারণ এদের মধ্যে রড সেল বেশি করে থাকে। যেমন কুকুর, বেড়াল। এরপর নেক্সট চলে এসো, ভিট্রিয়াস হিউমার কোথায় থাকছে? তো এই যখন ভিট্রিয়াস এই যে এখানে যে লিকুইডটা থাকছে, অর্থাৎ লেন্স এবং রেটিনার মধ্যে, রেটিনা এর মধ্যে থাকছে তোমার কি ভিট্রিয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার কোথায় থাকছে? এখানে বাইরে কর্নিয়া এবং তোমার হচ্ছে লেন্সের মধ্যে, কর্নিয়া এবং লেন্সের মধ্যে তোমার থাকছে অ্যাকুয়াস হিউমার। লেন্স মানে রেটিনা, কর্নিয়া এবং লেন্সের মধ্যে। তাররন্ধ্র বা পিউপিল কোথায় থাকে? তাররন্ধ্র বা পিউপিল থাকে কোথায়? অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমারের মধ্যে, অর্থাৎ আইরিসের কেন্দ্রে থাকে। এদের আইরিসের কেন্দ্রে থাকে এটা। তাহলে আইরিস এর কেন্দ্রে। অশ্রুগ্রন্থি কোথায় আছে? আমাদের চোখের উপরের দিকে, চোখের পর্দা উপরের দিকে, ঊর্ধ্ব পল্লবের নিচে, অক্ষিগোলকের ঊর্ধ্ব পল্লব এর নিচে। ব্রেস্ট বায়োপসি কত বছর বয়সে লোকেদের হয়? মোটামুটি 40 বছরের বেশি হলে। উপযোজন কি? উপযোজন হচ্ছে কি, যে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো চোখের লেন্সের প্রয়োজন মতো পরিমার্জন, লেন্সটাকে বড় করা বা ছোট করার যে ক্ষমতা, সেটাকে বলা হয় পরিমার্জন করার ক্ষমতা। বড় বা ছোট করার যে ক্ষমতা, তাকেই বলা হচ্ছে করার ক্ষমতা। কোন একটা বস্তুকে দেখার জন্য চোখের যে লেন্সটা, এটা লম্বা হতে পারে, বড় হতে পারে বা ছোট হতে পারে, সংকোচন প্রসারণ হতে পারে, তাকে ক্ষমতাকে বলা হচ্ছে উপযোজন। হাইপার মেট্রোপিয়াতে কোন দৃষ্টি ব্যাহত হয়? হাইপারমেট্রোপিয়া নিকট দৃষ্টি ব্যাহত হয়। কাছে জিনিস দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায়, এবং এটা কি হয়? দূরের দৃষ্টি ব্যাহত হয়। মায়োপিয়াতে দূরের দৃষ্টি ব্যাহত হয়। মায়োপিয়া সংশোধন করার জন্য ব্যবহার করা দূরদৃষ্টি ব্যাহত হয় মানে কি? মায়োপিয়াতে আমরা কি অবতল লেন্স ব্যবহার করি, অবতল লেন্স। মায়োপিয়াতে আমরা অবতল লেন্স যুক্ত, আর হাইপারমেট্রিয়াতে কি উত্তল লেন্স যুক্ত ব্যবহার করি। কারণ অবতল লেন্স কি করে দেখো, অবতল লেন্সে যখন আমি আলোটা ফেলছি, সে ফোকাস দৈর্ঘ্যটা কি হচ্ছে? দূরে গিয়ে পড়ছে, হলো।
আর উত্তল লেন্স যখন আমি আলোক ফেলছি তখন ফোকাস দৈর্ঘ্য কি হচ্ছে পাশে আসছে। অর্থাৎ হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কি হয়েছিল, প্রতিবিম্বটা কোথায় ছিল, মানে উত্তল লেন্সের ক্ষেত্রে কোথায় এই যে উত্তল লেন্সের এর ক্ষেত্রে কি হয়েছিল, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে যে এই যে প্রতিবিম্বটা এটা চোখের বাইরে তৈরি হয়েছিল, রেটিনার বাইরে তৈরি হয়েছিল, কারণ অক্ষিগোলকের আকার ছোট হয়ে গেছিল, যার ফলে আমি যখন উত্তল লেন্স দিব তখন সে ফোকাস দৈর্ঘ্যটাকে এনে এই রেটিনার মতো উপরে ফেলবে। আবার হাইপারমেট্রোপিয়াতে কি হয়েছিল, এই অক্ষিগোলকের সাইজটা বড় হয়ে যাওয়ার ফলে ইমেজটা তোমার অনেক আগে এখানে তৈরি হয়েছিল, মানে এই জায়গাটা তৈরি হয়েছিল, এই জায়গাটা তৈরি হওয়ার ফলে কি হচ্ছে, এবার আমরা কি করছি, মানে অবতল লেন্স ব্যবহার করার মাধ্যমে সেই ফোকাস দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দিয়ে আমরা সেই রেটিনার উপরে ফেলছি। আলটিমেট আমাকে রেটিনার উপরে জিনিসটা ফেলতে হবে। তারপর 114 বলছে, 114 হলো 115 প্রেস বায়োপিয়া দূর করার জন্য বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়। বাইফোকাল লেন্স এই বাইফোকাল লেন্সটা কি জিনিস, ধরুন একটা চশমা আছে, এই চশমার মধ্যে দূরের দৃষ্টির জন্য আমি লেন্স ব্যবহার করবো, পাশের দৃষ্টির জন্য লেন্স ব্যবহার করবো। অর্থাৎ এখানে দেখা গেল যে বাইরে হচ্ছে দূরের দৃষ্টি আর এখানে কাছের দৃষ্টি হলো, দুরকম যখন লেন্স ব্যবহার করব তখন সেটাকে আমরা বাইফোকাল লেন্স বলা হয়ে থাকে। প্রেস বায়োপসি মানে হচ্ছে আমার উত্তল লেন্স ব্যবহার করবো এখানে। মানুষের দৃষ্টিকে দ্বিনেত্র দৃষ্টি, একনেত্র দৃষ্টি কাদের, যেমন গরু। ক্যাটারাক্ট বা ছানি 40 বছর বেশি বয়স হলে কি হয়, আমাদের চোখের উপর এক ধরনের আবরণ পড়ে যাবে, অর্থাৎ আমাদের এই লেন্স তখন এই লেন্সটাকে সার্জারি করে বাদ দিতে হয় এবং এখানে একটা তোমার আর্টিফিশিয়াল লেন্স লাগিয়ে দেওয়া হয়, এর বাইরের দিকে তোমার উত্তল লেন্সে হাই পাওয়ারের চশমা ব্যবহার করা হয়। এবার দেখো ক্যাটারাক্ট কেন হয়, লেন্স অস্বচ্ছ হয়ে যাওয়ার জন্য ক্যাটারাক্ট হয়, বা চোখের ছানি পড়ে যেটাকে আমরা বলি, লেন্স অস্বচ্ছ হয়ে যায়। প্রেস বায়োপসিতে কিরকম অসুবিধা হয়, লেন্স এর স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়, ফলে কাছের বস্তুস্থ লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়, যার জন্য কাছের দৃষ্টি ব্যাহত হয়। মাইলিন আবরণী কোথায় থাকে, এই তো বাইরের দিকে মাইলিন আবরণ থাকে, নিউরনের সাথে বাইরের দিকে আবরণকে বলা হয় মাইলিন আবরণী। স্নায়ুকোষের কোন অংশ পরবর্তী স্নায়ুকোষ থেকে স্নায়ুস্পন্দন গ্রহণ করে কোষ দেহে পাঠায়, এটা হচ্ছে ডেনড্রাইট। এরা স্নায়ুস্পন্দনকে গ্রহণ করে, ডেনড্রাইট। পরপর দুটি নিউরনের সংযোগস্থলকে যে তরল থাকে তার নাম হচ্ছে কি, তার হচ্ছে CSF বা নিউরো হিউমার বলা হয় এটাকে, নিউরো হিউমার। কোন প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি নিডেড, অমেরুদণ্ডী প্রাণীদের, স্নায়ুতন্ত্রের গঠনমূলক কার্য উপাদান কি, নিউরন। কোন তন্ত্র প্রাণীদের বিভিন্ন কার্যের মধ্যে সমন্বয়, স্নায়ুতন্ত্র। লঘু মস্তিষ্কের গোলকদ্বয়ের সংযোজক কোন, লঘু মস্তিষ্কের গোলকদ্বয়ের সংযোজক কোনটি, সেটা হচ্ছে ভার্মিস। গুরু মস্তিষ্কে যেমন হচ্ছে কি কর্পাস ক্যালোসাম, সেরকম লঘু মস্তিষ্ক হচ্ছে ভার্মিস। মেনিনজাসের স্তরগুলো কি কি, একটা খুব সবচেয়ে বাইরের ডুরাম, এটা সবচেয়ে শক্ত হয়। তারপরে তোমার মাকড় জালের মতো কি হয়, পিয়ামেটার। আর 3 নম্বর হচ্ছে ভিসারাল স্তর থাকে, এখানে ব্লাড ভেসেল গুলো ছড়িয়ে থাকে, নরম স্তর থাকে অ্যারাকিনয়েড স্তর।
স্নায়ুকোষের কোন অংশ কোষদেহ থেকে স্নায়ু স্পন্দন পরবর্তী স্নায়ুকোষে পাঠায়? এটা হচ্ছে অ্যাকশন। প্রাপ্তবয়স্ক লোকের মস্তিষ্কের ওজন 1.36 কেজি। মানুষের দেহে দীর্ঘ স্নায়ুর নাম হচ্ছে সায়াটিক নার্ভ। নার্ভ যেটা আমাদের পিঠের দিকে থাকে। এরপরে প্রশ্ন চলে এসো, স্ক্লেরা কোন অঙ্গে পাওয়া যায়? তো স্ক্লেরা কার পার্ট? স্ক্লেরা হচ্ছে চোখের পার্ট, চোখের আবরণ। মানব চক্ষুতে কর্নিয়ার কাজ কি? তো কর্নিয়ার কাজ হচ্ছে তোমার কি? আলোর প্রতিসারক মাধ্যম, আলোর প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করা। তারপর যে পিউরিটাইন নিঃসৃত কোন হরমোন অ্যাড্রেনাল গ্রন্থিকে উদ্দীপিত করে? এসিডি, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। কোন প্রাণী অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন? তারপরে নিজিল দানা কোথায় থাকে? এখানে নিজিল দানা, এগুলোতে নিজিল দানা থাকবে। এটি কি নিয়ে গঠিত? নিজিল দানা কি নিয়ে গঠিত? প্রোটিন নিয়ে গঠিত। নিউরোসাইটনে থাকে। সুষুম্না শীর্ষক কোথায় অবস্থিত? সুষুম্না মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের মধ্যবর্তী অংশে, পন্সের নিচে এবং ফোরামেন অফ ম্যাগনামের উপরে। এটা যে পন্সের নিচে, মস্তিষ্কের পন্স যে রয়েছে এর নিচে, এই যে পন্স এর নিচে, পন্সের নিচে আর এবং ফোরামেন অফ মনরো অফ ম্যাগনাম এর উপরে। ফোরামেন অফ ম্যাগনাম হচ্ছে মস্তিষ্কের ছিদ্র, মস্তিষ্কের ছিদ্র যেখানে তোমার আমাদের স্নায়ু মানে আমাদের ভার্টিব্রা বা হয়তো স্নায়ু, যেটা আমার স্নায়ু সুষুম্না কাণ্ড হচ্ছে যুক্ত থাকছে মস্তিষ্কের সঙ্গে। তারপরে মস্তিষ্কের প্রবেশদ্বার কাকে বলা হয়? ফোরামেন অফ ম্যাগনামকে। ফোরামেন অফ ম্যাগনাম। এই ফোরামেন অফ ম্যাগনামের মাধ্যমে মস্তিষ্ক সুষুম্না কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে ম্যাগনাম। হাইপোথ্যালামাসের অবস্থান কোথায়? হাইপোথ্যালামাস মানব মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের অঙ্গদেশে, অর্থাৎ মানব মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের অঙ্কদেশে। অগ্রমস্তিষ্কের 3টি অঞ্চলের নাম লিখো। অগ্রমস্তিষ্কের 3টা অংশ কি রয়েছে? দেখো, এখানে প্যারাইটাল লোব রয়েছে, ফ্রন্টাল লোব রয়েছে, টেম্পোরাল লোব রয়েছে, অক্সিপিটাল লোব রয়েছে। তো ফ্রন্টাল লোব 1 নম্বর হচ্ছে কি, যেটা স্পর্শ, টেস্ট এবং টেম্পারেচার, দেহের তাপমাত্রা বজায় রাখছে। ফ্রন্টাল লোব কি করছে? আমাদের থিঙ্কিং, মেমোরি, এসব ক্যালকুলেশন। টেম্পোরাল লোব আমাদের শোনার কাজ করছে, আর অক্সিপিটাল লোব হচ্ছে আমাদের ভিশনের কাজ করছে। সাইনাপসের যে অংশে নিউরো হিউমার তরল সঞ্চিত থাকে তার নাম কি? সিনাপটিক ক্লেফট। সাইনাপটিক ক্লেফট। 142 নম্বর বলছে সাইনাপটিক ভেসিকল। ক্লেফট লিখো না, ভেসিকল। নিউরনের যে অংশে নিউরো হিউমার খরিত হয় তার নাম কি? সেটা হচ্ছে কোষদেহ। প্রবর্তক বিহীন নিউরনকে বলা হয় অ্যাপোলার, মানে অনুপস্থিত, আর পোলার মানে হচ্ছে তার বাহু। অ্যাপোলার নিউরন। সুষুম্না কাণ্ডের কোন অংশ ধূসর বস্তু দেখা যায়? সুষুম্না কাণ্ডের কোন অংশে? এটা হচ্ছে কেন্দ্রীয় অংশ। সুষুম্না কাণ্ডের মধ্যস্থিত ফাঁপা গহ্বরকে নিউরোসিল বলা হয়। নিউরোসিল। এরপর চলে এসো, নিউরন ছাড়া যে উপাদানটি স্নায়ুতন্ত্রে বেশি পরিমাণে থাকে, নিউরন ছাড়া যে উপাদানটি স্নায়ুতন্ত্রে বেশি সবচেয়ে 90% থাকে নিউরোগ্লিয়া।
নিউরোগ্লিয়া। এই নিউরোগ্লিয়াতে কি থাকে? এই নিউরোগ্লিয়াতে তোমার হচ্ছে মাইক্রোগ্লিয়াল কোষ থাকে, নিউরোসাইট থাকে, অ্যাপেন্ডাইমাল কোষ থাকে। কোন নিউরোগ্লিয়ার কোষ অগ্রাসী ক্ষমতা? এটা হচ্ছে কি মাইক্রোগ্লিয়াল সেল। এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে তোমার রোগ জীবাণুকে ধ্বংস করে। সিএসএফ এর উৎপত্তিস্থল কোথায়? সিএসএফ উৎপত্তিস্থল হচ্ছে কি কোরয়েড প্লেক্সাস, ভেন্ট্রিকেলের কোরয়েড প্লেক্সাসে। সোয়ান কোষ কি ধরনের কোষ? সোয়ান কোষ একটা হচ্ছে নিউরোগ্লিয়া কোষ সেল। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপাদানগুলো কি? মস্তিষ্ক। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপাদান হচ্ছে কি মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড। মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের উপাদানগুলো কি কি? একটা সিম্প্যাথেটিক বা সমবেদী আর পরাসংবেদী। সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক অর্থাৎ পরাসংবেদী। সিম্প্যাথেটিক। প্রান্তীয় স্নায়ুতন্ত্রের উপাদানগুলো কি কি? প্রান্তীয় স্নায়ু করোটিড স্নায়ু এবং সূক্ষ্ম একটা করোটিড স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ, যেটা 12 জোড়া করোটিড স্নায়ু। আর একটা হচ্ছে কি প্রান্তীয় স্নায়ু, যেটা 31 জোড়া স্নায়ু। সুষুম্নাকাণ্ডের সরু প্রান্তভাগকে কি বলা হয়ে থাকে? সরু প্রান্তকে কোনাস মেডুলারিস। কোনাস মেডুলারিস। সুষুম্নাকাণ্ডের পুচ্ছদেশ বা যা অনেকটা ঘোড়ার লেজের নেয় তাকে বলে কডা ইকিউনা। স্নায়ুদ্দীপনা একমুখী না বহুমুখী? স্নায়ু শব্দ একমুখী। তারপর হচ্ছে কি স্নায়ু গ্রন্থি থেকে, স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন। সিএসএফ এর বাইরে উপস্থিত অসংখ্য নিউরনের কোষদের সমষ্টিকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে উপস্থিত অসংখ্য, সেগুলো হচ্ছে নার্ভ গ্যাংলিয়া বা স্নায়ু গ্রন্থি। নার্ভ গ্যাংলিয়া বা স্নায়ু গ্রন্থি, যেখান থেকে তোমার নিউরনগুলো তৈরি হয়, গ্যাংলিয়া। সিএনএস এর ভিতরে উপস্থিত অসংখ্য নিউরনের কোষদেহকে এক কোষদের সমষ্টিকে ধূসর বস্তু বলা হয়। ধূসর বস্তু। মনে রাখবে যে একটা নিউরনের এই অংশটা হচ্ছে ধূসর বর্ণের, এটা হচ্ছে গ্রে কালার বা ধূসর বর্ণ, কিন্তু এই অংশটা হচ্ছে সাদা কালার, সাদা। কেন সাদা থাকছে? কারণ এখানে স্ফিঙ্গোমায়েলিন থাকছে। তো এই ধূসর বস্তু আমাদের ব্রেন দেখো, ব্রেনের বাইরেটা হচ্ছে ধূসর, ভিতরেটা হচ্ছে সাদা। তো বাইরেটা তাহলে কি রয়েছে? ডেনড্রন বেশি রয়েছে, অ্যাকশনের ভিতরের দিকে রয়েছে। যদি তুমি সুষুম্নাকাণ্ডকে দেখো দেখতে পাচ্ছ বাইরেটা হচ্ছে তোমার সাদা, ভিতরেরটা হচ্ছে তোমার ধূসর। তো ভিতরেরটাতে কি রয়েছে? অ্যাকশন বেশি রয়েছে, বাইরেটাতে ডেনড্রন বেশি রয়েছে। করোটির যে গহ্বরে পিটুইটারি অবস্থান করে তার নাম কি? সেলা টার্সিকা গহ্বরে। পিটুইটারি মস্তিষ্কের কোন অংশের সঙ্গে যুক্ত থাকে? এটা হাইপোথ্যালামাস। মস্তিষ্কের যে অংশে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তাকে হাইপোথ্যালামাস বলে। মানব মস্তিষ্কের কোন অংশে রিলে সেন্টার বেড়ে? থ্যালামাস। থ্যালামাসকে আমরা রিলে সেন্টার বা আরাম সেন্টার হিসেবে কথা বলি। এবার মানব মস্তিষ্কের সিংহদুয়ার বলতে বোঝায় কাকে? থ্যালামাসকে। মানব মস্তিষ্কের সিংহদুয়ার বলা হয় থ্যালামাসকে। যে উৎসেচক অ্যাসিটাইল কোলিনকে ধরছে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ। অ্যাসিটাইল কোলিন এস্টারেজ। দুটি নিউরনের সংযোগস্থলকে সাইন্যাপস বলা হচ্ছে আমরা, ন্যাপস। এপেন্ডাইমাল কোষ কোথায় থাকে? এপেন্ডাইমাল কোষ আমাদের নিউরোগ্লিয়ার মধ্যে থাকে। এক প্রকার গ্লিয়ার কোষ, এটা নিউরোগ্লিয়াতে থাকে।
মানব মস্তিষ্কের কোন অংশটি অমর, এটা নিউরোগ্লিয়াল থাকে, নিউরোগ্লিয়াল সেল। মানব মস্তিষ্কের কোন অংশটি অমর্জিত, সেন্টার ফর ক্রুড সেন্সেশন, অমর্জিত, থ্যালামাস। মানে অমর্জিত, তোমার মর্জির বাইরে, যেটা তোমার নিজস্ব ক্ষমতার বাইরে, সেটা থ্যালামাস করে। মানব মস্তিষ্কের কোন অংশটি জাগরণ সতর্কীকরণের প্রক্রিয়ার সাথে জড়িত? মানব মস্তিষ্কের কোন অংশটি জাগরণ এবং প্রতিক্রিয়ার সাথে? থ্যালামাস। মানব মস্তিষ্কের কোন অংশটি মূত্রত্যাগে সহায়তা করে? এটা হচ্ছে পন্স। পন্স আমাদের মূত্রত্যাগ এবং তোমার শ্বাস বায়ুর আদান প্রদানে সাহায্য করে। তারপর হচ্ছে ক্লার্কের স্তম্ভ কোথায় দেখতে পাওয়া যায়? সুষুম্না কাণ্ডে। ক্লার্কের স্তম্ভ সুষুম্না কাণ্ডে দেখতে পাওয়া যায়। তারপর হচ্ছে অ্যামাক্রাইন কোষ কোথায় থাকে? অ্যামাক্রাইন কোষ থেকে রেটিনাতে অ্যামাক্রাইন কোষ থাকে। অশ্রুগ্রস্ত ব্যাকটেরিয়া ধ্বংসের উৎসেচকের নাম হচ্ছে লাইসোজাইম। অশ্রুগ্রন্থিতে কি থাকে? লাইসোজাইম থাকে। অশ্রুগ্রন্থিতে থাকে, ঘর্মগ্রন্থিতে থাকে, থুতুতে থাকে। মানব মস্তিষ্কের গড় ওজন কত? 1.36 কেজি। সুষুম্না কাণ্ডে কটি খণ্ড রয়েছে? সুষুম্না খণ্ড তোমার কি দেখো, একটা হচ্ছে সার্ভাইকাল রিজিয়ন, একটা থোরাসিক রিজিয়ন, একটা লাম্বার রিজিয়ন, একটা স্যাক্রাল রিজিয়ন, একটা কক্সিজিয়াল। 1 2 3 4 5 5টি রিজিয়ন থাকে, 5টি। মানব মস্তিষ্কের নিলয়ের সংখ্যা 4টি, 4খানা ভেন্ট্রিকল থাকে। সালকাস এবং গাইরাস করে দেখা যায় মস্তিষ্কে, কারণ ব্রেনের যে খাঁজগুলো রয়েছে সেই খাঁজগুলোকে আমরা বলি, এই যে খাঁজগুলো, সেই খাঁজগুলোকে বলা হয় এই যে খাঁজগুলো, ব্রেনের খাঁজ। এর উপরেরটাকে জাইরাস বলা হয়, জাইরাস। এটা হচ্ছে সালকাস। এটা হচ্ছে কি ব্রেনের সারফেস এরিয়াকে বাড়ানোর জন্য। করটের মধ্যস্থিত যে গহ্বরের মধ্য দিয়ে সুষুম্না শীর্ষক বেরিয়ে এসে সুষুম্না কাণ্ডে যুক্ত হয় ফোরামেন অফ ম্যাগনাম, ফোরামেন অফ মনরো। তা যার মাধ্যমে কি হচ্ছে সুষুম্না কাণ্ডটা বেরিয়ে আসে, মস্তিষ্ক থেকে বেরিয়ে আসছে, তাকে বলে ফোরামেন অফ মনরো। তারপরে মানব মস্তিষ্কের দুটি পার্শ্বনিলয়ের সাথে তৃতীয় নিলয়ের সংযোগকারী ছিদ্রের নাম কি? সেটা হচ্ছে কি ফোরামেন অফ মনরো। একই জিনিস, ফোরামেন অফ মনরো। তাহলে ফোরামেন অফ মনরোর মাধ্যমে কি হচ্ছে মস্তিষ্কটা সুষুম্না কাণ্ড বেরিয়ে আসছে। আর ফোরামেন অফ মনরো হচ্ছে তোমার দুই পার্শ্ব নিলয়ের সাথে কিছু না। নিলয় বলতে দেখো এখানে 3 নিলয় হচ্ছে, এটা নিলয়ের সঙ্গে, যেটা আগে দেখালাম একবার, এটা হচ্ছে নিলয়ের ছবি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর, 4টি নিলয় থাকছে। এখানে বলছে যে মানব মস্তিষ্কের 2টি পার্শ্ব নিলয়, এই 1 2 দুটো পার্শ্ব নিলয়, 3 নম্বর নিলয় সংযুক্ত থাকছে কার দ্বারা? ফোরামেন অফ মনরোর মাধ্যমে। চোখের কোন অংশের মৃত্যু পরবর্তী সময় গ্রহিতাতে অনাক্রম্যতা ঘটিত সমস্যার সৃষ্টি? চোখের কোন অংশ মৃত্যু পরবর্তী সময় গ্রহিতার সঙ্গে অনাক্রম্যতা ঘটিয়ে সংশ্লিষ্ট কারণ? এটা হচ্ছে কর্নিয়া। কর্নিয়া ক্ষয় থেকে পুষ্টি সংগ্রহ করে অ্যাকুয়াস হিউমার বা ভিট্রিয়াস হিউমার থেকে। অ্যাকুয়াস হিউমার এর লিম্বাসের রক্তজালক, লিম্বাস ক্যাপিলারি রক্তজালক থেকে। রেটিনায় উপস্থিত আলোক সুবেদী কোষের নাম কি? সেটা হচ্ছে আলোক সুবেদী কোষ। সেটা হচ্ছে কোন কোষ? কম মৃত দিতে সাহায্য করে রড কোষ। প্রেস বায়োপসি কি সাধারণত 40 বছর বয়স হলে বা তার চেয়ে বেশি বয়স হলে চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়। চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়। তাহলে এখন আমরা শুরু করব তোমার
এমসিকিউ কোয়েশ্চেন, স্নায়ুতন্ত্রের উপরে এমসিকিউ কোয়েশ্চেনের যে পার্টটা সেটা আমরা শুরু করছি। 1 নম্বর প্রশ্ন বলছে, সঠিক জোড়াটি নির্বাচন করো। গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, হাইপোথ্যালামাস বুদ্ধি এবং আবেগ নিয়ন্ত্রণ করে, লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন এবং খাদ্য গলদকরণ নিয়ন্ত্রণ করে। এখানে গুরু মস্তিষ্কের কাজ হচ্ছে কি, এটা বুদ্ধি, চিন্তা, স্মৃতি এইসব জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করা, বুদ্ধি, চিন্তা, স্মৃতি নিয়ন্ত্রণ করা। হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে কি, এটা হচ্ছে কি আবেগ নিয়ন্ত্রণ করা, চাপ, তাপ, ক্ষুধা, তৃষ্ণা, যৌনতা, আবেগ নিয়ন্ত্রণ করা। লঘু মস্তিষ্কের কাজ হচ্ছে কি দেহের ভারসাম্য রক্ষা করা, দেহের ভারসাম্য রক্ষা করা। এবং সুষুম্না শীর্ষের কাজ হচ্ছে হৃদস্পন্দন এবং খাদ্য গলদকরণের নিয়ন্ত্রণ করা। তাহলে 1 নম্বরের অ্যান্সার হচ্ছে ডি। 2 নম্বর বলছে, মানবদেহে করোটিড স্নায়ুর সংখ্যা কত? মানবদেহে করোটিড স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া, আর সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। নিচের কোনটি সঠিক? বলছে গ্রাহক থেকে কারকে যায়। এখানে দেখো প্রথমে হচ্ছে কি গ্রাহক থেকে কোথায় যাচ্ছে, এটা গ্রাহক থেকে কারক প্রথমে ভুল। প্রথমে হচ্ছে কি গ্রাহক থেকে অন্তর্বাহী স্নায়ু মানে এই যে রেড কালার যেটা সেন্সারি নিউরন, অন্তর্বাহী স্নায়ু, ওর মাধ্যমে কোথায় গেল? স্নায়ু কেন্দ্রে গেল। স্নায়ু কেন্দ্র থেকে তখন মেসেজটা আসলো বহির্বাহী স্নায়ু বা মোটর নিউরন হয়ে তার কোথায় আসলো? কারকে আসলো। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে তোমার ডি। গ্রাহক থেকে অন্তর্বাহী স্নায়ু হয়ে স্নায়ু কেন্দ্রে গেল, স্নায়ু কেন্দ্র থেকে তখন আবার বহির্বাহী স্নায়ু হয়ে কারকে চলে আসলো। 4 নম্বর কোয়েশ্চেন, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি কোনটি? দৈহিক উষ্ণ, দেহের যে টেম্পারেচার সেটাকে নিয়ন্ত্রণ করে। আমাদের দেহের তাপ, চাপ, অনুভব, যে কোনো অনুভব, আবেগ, যৌনতা, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি নিয়ন্ত্রণ করে কি আমাদের হাইপোথ্যালামাস। নিচের কাজগুলোর 5 নম্বর কোয়েশ্চেন চলে এসো। নিচের কাজগুলোর মধ্যে কোনগুলো মেডালা অবলাঙ্গাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়? তাহলে আমরা জানি কি মেডালা অবলাঙ্গা দ্বারা কি নিয়ন্ত্রিত হয়? ক্ষুধা, নিদ্রা, তাপমাত্রা, এটা হলো হাইপোথ্যালামাসের দ্বারা। বুদ্ধি, আবেগ হয়ে গেল তোমার হচ্ছে গুরু মস্তিষ্কের দ্বারা। বমন, হৃদস্পন্দন এবং শ্বাস-হার নিয়ন্ত্রণ করে। বমন, হৃদস্পন্দন এবং শ্বাস-হার নিয়ন্ত্রণ করা হচ্ছে তোমার এই মেডালা অবলাঙ্গাটার কাজ। বমি হওয়া বা হার্টবিট বা হয়তো কি আমাদের ফুসফুসের যে নিয়ন্ত্রণ, শ্বাসের নিয়ন্ত্রণ, সে নিয়ন্ত্রণ করে কে? তোমার এই মেডালা অবলাঙ্গাটা। 6 নম্বর কোয়েশ্চেনে এসে এবার বলছে কোন জোড়াটি সঠিক কথা বলছে এখানে। কর্নিয়া অক্ষিগোলককে নির্দিষ্ট আকার প্রদান করে। তাহলে কর্নিয়া হচ্ছে বাইরের দিকে, যেটা আলোর প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, সেটা তোমার এই করছে না, অর্থাৎ নির্দিষ্ট আকার দেয়। নির্দিষ্ট আকার কে দিচ্ছে? অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার। লেন্স উপযোজনে সাহায্য করে। লেন্স কি করে? অ্যাকোমোডেশনে সাহায্য করে সিলিয়ারি পেশি। এবং তারপর হচ্ছে কি রেটিনা কর্নিয়াকে রক্ষা করে। রেটিনা কি করে? রেটিনা তো এখানে আছে, তো কর্নিয়া কিভাবে রক্ষা করলো? হতে পারে না। আইরিস অক্ষিগুলোকে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে। তো আমাদের লেন্সে রাইট অ্যান্সার হবে লেন্স উপযোজনে সাহায্য করে। কারণ লেন্সের সঙ্গে যুক্ত এই যে সিলিয়ারি পেশিগুলো রয়েছে, এই পেশি যখন সংকোচন প্রসারণ হয় তখন এই লেন্সের আকারের পরিবর্তন হয়। সংকোচ প্রসারণ হয় বলে আকারের পরিবর্তন হয়। তাহলে উপযোজনে সাহায্য করলো কে? লেন্স। 7 নম্বর দেখো, প্রতিবর্ত ক্রিয়া সংক্রান্ত নিচের কোন জোড়াটি সঠিক নয় তা স্থির করো। দুধের স্বাদ পাওয়ার পর সদ্যজাত বাচ্চার লালাক্ষরণ সহজাত প্রতিক্রিয়া না, এটা সহজাত প্রতিক্রিয়া নয়। কেন? এটা হচ্ছে অর্জিত। সে দুধের স্বাদ আগে পেয়েছে, দুধের টেস্ট লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে পরে ও কি করবে? তার পরে সে কি করতে পারবে? পরে সেটা পাবে। এটা হচ্ছে কি অর্জিত বৈশিষ্ট্য। তারপর হচ্ছে কি দেখো, সহজাত প্রতিবর্ত ক্রিয়া, কম্পিউটার কিবোর্ড টাইপ করা। কম্পিউটার কিবোর্ডটা শিখতে হয়, তারপরে সেটা টাইপ করা যায়। এটা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। তারপর হাঁচি এবং কাশি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া না। হাঁচি কাশি তো সহজাত, কারণ এটা অটোমেটিক হয়, তোমার অজানাতেই হয়ে যায়। তো এখানে
অর্জিত প্রতিবর্তক এটা সহজাত প্রতিবর্তক, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সি, সিটা হচ্ছে ভুল আছে। নিচের 8 নম্বরে চলে এসে নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্ণয় করো। বলছে কর্নিয়া আলোকরশ্মিকে প্রতিশ্রুত করে রেটিনাতে কেন্দ্রীভূত করে। তাহলে কর্নিয়াকে আলোক কীভাবে ঢুকে কোথায় গেল, সে আলোটা সেই রেটিনার মধ্যে প্রতিশ্রুত হলো, এটা ঠিক আছে অ্যান্সার। কর্নিয়া আলোকরশ্মিকে প্রতিশ্রুত করে অ্যাকুয়াস হিউমারে গেল না, অ্যাকুয়াস হিউমার পাস করে লাস্ট তোমার রেটিনাতে গেল। কর্নিয়া আলোকরশ্মিকে প্রতিশ্রুত করে লেন্সে কেন্দ্রীভূত করে, কর্নিয়া আর প্রতিশ্রুত করে লেন্স হয়ে তোমার রেটিনাতে যায়। কর্নিয়া আলোকরশ্মিকে প্রতিশ্রুত করে লেন্সে প্রতিশ্রুত ভিট্রিয়াস হিউমার না কেন্দ্রীভূত করে না। এখানে হচ্ছে কি কর্নিয়া করে লাইটটাকে প্রথমে কর্নিয়া থেকে লেন্সে যায়, লেন্স থেকে তোমার কোথায় যায়, তোমার রেটিনাতে যায়। তো কর্নিয়ার কাজ হচ্ছে কি আলোটাকে প্রতিশ্রুত করে লেন্সের মধ্যে সীমাবদ্ধ করা, অর্থাৎ কর্নিয়া আলোকরশ্মিকে প্রতিশ্রুত করে লেন্সের, সি হচ্ছে অ্যান্সার। এ নাম্বারটা কিন্তু অ্যান্সার হবে না, যদি সি না থাকতো তবে এ নাম্বারটা অ্যান্সার হতো। যদি সি না থাকতো, যদি সি কর্নিয়া আলোকরশ্মিকে প্রতিশ্রুত করে লেন্সে কেন্দ্রীভূত করে এই অপশনটা না থাকতো, তবে কর্নিয়া আলোকরশ্মিকে প্রতিশ্রুত করে রেটিনায় কেন্দ্রীভূত করে এটা হতো। নেক্সট কোয়েশ্চেন, বামস্তম্ভ ডানস্তম্ভের মধ্যে সমতা বিধান করে সঠিক বিকল্প বেছে নাও। তাহলে হচ্ছে কি অপটিক স্নায়ু, অপটিক স্নায়ু আমাদের কি করে একটা, তা আমাদের যতগুলো স্নায়ু আছে মনে রাখবে অপটিক অলফ্যাক্টরি অ্যান্ড অডিটরি, এই তিনটে হচ্ছে আমাদের সেন্সারি স্নায়ু নার্ভ, বা যেটাকে আমরা সংজ্ঞাবহ স্নায়ু বলা হয়। আজ্ঞাবহ বলা হয় তোমার, আগে আজ্ঞাবহ হচ্ছে অকিউলোমোটর ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল abducens hypoglossal আর হচ্ছে তোমার আচ্ছা, এই যে এগুলো হচ্ছে তোমার হচ্ছে মোটর নিউরন। হ্যাঁ, স্পাইনাল অ্যাক্সেসরি। তাহলে মনে রাখবে যেখানে অপটিক, অলফ্যাক্টরি এবং অডিটরি এই তিনটে হচ্ছে সেন্সরি নার্ভ। অকিলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, হাইপোগ্লোসাল অ্যান্ড স্পাইনাল অ্যাক্সেসরি, এই কটা হচ্ছে তোমার মোটর নার্ভ। আর বাকি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে তোমার মিক্সড নার্ভ। তাহলে এখানে অপটিক আমাদের কি, অপটিক একটা হচ্ছে সংজ্ঞাবাহু স্নায়ু, সি নম্বর হচ্ছে একটা সংজ্ঞাবাহু সেন্সারি স্নায়ু। তাহলে অকিলোমোটর হচ্ছে একটা আমাদের মোটর নিউরন, আজ্ঞাবাহু স্নায়ু। ফেসিয়াল হচ্ছে কি আমাদের, ফেসিয়াল হচ্ছে একটা মিক্সড নার্ভ, ফেসিয়াল হচ্ছে মিশ্র স্নায়ু। আর ভেগাস স্নায়ু এটা হচ্ছে একটা মিশ্র স্নায়ু। তাহলে ভেগাস স্নায়ু, তাহলে অ্যান্সার কারেক্ট আমাদের সি। আশা করি বুঝতে পেরেছ। এবার 10 নম্বর কোয়েশ্চেনে চলে এসো, নিচের কোন জোড়াটি সঠিক তা স্থির করো। মধ্য মস্তিষ্ক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে, ওটা মধ্য মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, এটা আমাদের মেডুলা অবলাঙ্গাটা নিয়ন্ত্রণ করে। পন্স স্মৃতি এবং বিচার ক্ষমতা নিয়ন্ত্রণ করে, পন্সটা কি করে, স্মৃতি এবং বিচারণ ক্ষমতা না,
এটা আমাদের গুরু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস এটা ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, গুরু মস্তিষ্ক শ্বাসকার্য, মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে, এটা নিয়ন্ত্রণ করে আমাদের পন্স, এই যে পন্স অংশটা নিয়ন্ত্রণ করছে এটা। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি। 11 নম্বর কোয়েশ্চেন এসে এবার নিচের কোনটি সঠিক জোড়া তা নির্বাচন করো। অগ্রমস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। গুরু মস্তিষ্ক, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস, মানে এখানে বলছে অগ্রমস্তিষ্কের অংশ কি কি? গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এবার অগ্রমস্তিষ্ক কি? গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস। লঘু মস্তিষ্ক মানে এই যেমন পিছনের দিকের মস্তিষ্কটা, এটা। তাহলে এটা অংশ ভুল, অগ্রমস্তিষ্কের পার্ট কিন্তু এটা না। অগ্রমস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, থ্যালামাস, পন্স এটা পশ্চাৎ মস্তিষ্ক অংশ, সোনাসির চোখ। গুরু মস্তিষ্কের দুটি গোলার্ধে কর্পাস ক্যালোসাম যুক্ত থাকে। গুরু মস্তিষ্কের দুটি গোলার্ধ কর্পাস ক্যালোসাম দ্বারা যুক্ত থাকে। গুরু মস্তিষ্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে এটা ঠিক যে গুরু মস্তিষ্কের দুটি গোলার্ধ এই যে কর্পাস ক্যালোসাম দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। গুরু মস্তিষ্ক বুদ্ধি এবং আবেগকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, গুরু মস্তিষ্ক বুদ্ধি এবং আবেগকে, এটা হচ্ছে পুরোটা গুরু মস্তিষ্ক, সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক বলা হয়। তাহলে গুরু মস্তিষ্কে কি কি রয়েছে? নিম্নলিখিত বাক্যের মধ্যে কোনটি, আমি কোনটা চলে গেলাম, নিচের 11 নম্বর, নিচের কোনটি সঠিক জোড়া তা নির্বাচন করা। অগ্রমস্তিষ্কের পার্ট কি? গুরু মস্তিষ্ক, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর চলেছে 12 নম্বর অ্যান্সার, বলছে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি গুরু মস্তিষ্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানে গুরু মস্তিষ্কের ক্ষেত্রে ঠিক নয়। বলছে গুরু মস্তিষ্কে অসংখ্য ভাঁজ এবং খাঁজ দেখা যায়। তাহলে গুরু মস্তিষ্কে অসংখ্য ভাঁজ, জাইরাস এবং সালকাস দেখা যায়। গুরু মস্তিষ্ক এর ভারসাম্য এবং পেশির সূক্ষ্ম টানকে নিয়ন্ত্রণ করে। বি নম্বরটা, গুরু মস্তিষ্ক এটা নিয়ন্ত্রণ করে না। গুরু মস্তিষ্ক দুটি গোলার্ধ কর্পাস ক্যালোসাম যুক্ত থাকে। ঠিক আছে, এটা। গুরু মস্তিষ্ক বুদ্ধি আবেগকে নিয়ন্ত্রণ, সেটাও ঠিক আছে। এখানে ভুল অ্যান্সার হচ্ছে গুরু মস্তিষ্ক দেহের আবেগ এবং ভারসাম্য পেশির সূক্ষ্ম টান। এই অ্যান্সারটা হচ্ছে কার দ্বারা? এটা হচ্ছে আমাদের সেরিবেলাম বা পশ্চাৎ মস্তিষ্ক বলছি আমরা, সেরিবেলাম হলো, সেরিবেলামের দ্বারা নিয়ন্ত্রিত হয়। 13 নম্বরে চলে এসো, ফেসিয়াল স্নায়ু, ভেগাস স্নায়ু, গ্লোসোফারেঞ্জিয়াল স্নায়ু, অপটিক স্নায়ু, হাইপোগ্লোসাল স্নায়ু, এদের মধ্যে মিশ্র স্নায়ুর সংখ্যা কটি? তাহলে ফেসিয়াল স্নায়ু একটা মিশ্র স্নায়ু, ভেগাস স্নায়ু এটা হচ্ছে একটা মিশ্র স্নায়ু, গ্লোসোফারেঞ্জিয়াল স্নায়ু এটা একটা মিশ্র স্নায়ু। তাহলে এখানে অপটিক স্নায়ু এটা হচ্ছে একটা সেন্সরি, অর্থাৎ সেন্সরি মানে কি? সংজ্ঞাবাহ। হাইপোগ্লোসাল এটা হচ্ছে একটা মোটর নিউরন। তাহলে এখানে 3খানা হচ্ছে তোমার স্নায়ু হচ্ছে, এটা হচ্ছে ফেসিয়াল স্নায়ু, এখানে লিখে দিয়েছি আগামী। নেক্সট পেজ চলে যাও। হাইপারমেট্রোপিয়া যেখানে হচ্ছে কি দৃষ্টি ব্যাহত হচ্ছে। সংক্রান্ত সঠিক বক্তব্যটি নির্ধারণ করো। এক্ষেত্রে কাছের স্পষ্টভাবে দেখা যায়। লেন্স স্বাভাবিকের চেয়ে বেশি উত্তল হয়, লেন্স স্বাভাবিকের চেয়ে বেশি পাতলা হয়, প্রতিবিম্ব রেটিনার পিছনে তৈরি হয়। অক্ষিগোলকের কর্নিয়া এবং লেন্সের প্রতিসারণ ক্ষমতার সাপেক্ষে বেশি লম্বা হয়, প্রতিবিম্বিত রেটিনার সামনে গঠিত হয়। এক্ষেত্রে হাইপারমেট্রোপিয়া মানে হচ্ছে কি হাইপার, অর্থাৎ এক্ষেত্রে কাছের বস্তুটা দেখা যায় না, অর্থাৎ এটাকে বলা হয় কি নিয়ার ভিশন প্রবলেম। নিয়ার ভিশন, কাছের ভিশনটা ব্লার্ড হয়ে যায়, দূরের ভিশনটা স্পষ্ট থাকে। হাইপারমেট্রোপিয়া এবং ফার ভিশন, দূরের ভিশন থাকে, ফার ভিশন ক্লিয়ার থাকে হলো। এবং এখানকার আছে যে লেন্স স্বাভাবিকের চেয়ে বেশি পাতলা হয়, অর্থাৎ এই যে লেন্সটা রয়েছে এখানে সিলিয়ারি মাসেল, লেন্সটা ধরে নাও এরকম একটা সাইজে ছিল, এবার লেন্সটা যখন লম্বা হয়, অনেকটা লম্বা হয়ে পাতলা হয়ে গেল, তখন এখানকার যে ফোকাস দূরত্ব সেটাকে হচ্ছে দূরে চলে যাচ্ছে, অর্থাৎ এখানে চলে আসছে। যেখানে এই রেটিনার উপরে পড়ার কথা আমার লেন্সটা, ফোকাসটা, সেটা এই জায়গাতে চলে আসছে। তা লেন্সটাকে ধরে আমার কি করতে হবে? ভিতরের দিকে আনতে হবে, আর ভিতরের দিকে আনার জন্য আমাদের কনভেক্স লেন্স ইউজ করতে হবে। কনভেক্স লেন্স ইউজ করে কনভেক্স লেন্স কি করবে? এই ফোকাস দূরত্বটা কমিয়ে রেটিনার উপরে নিয়ে আসবে, তখন আমাদের চোখের দৃষ্টি কারেকশন হয়ে যাবে।
তাহলে এখানে অ্যান্সার হলো কি, লেন্স স্বাভাবিকের চেয়ে বেশি পাতলা হয়ে যায়, প্রতিবিম্বটি রেটিনার পিছনে পড়ে। 15 নম্বর কোয়েশ্চেনে চলে এসো, নিচের কোন জয়টি সঠিক নয়? ফ্রন্টাল লোব। তাহলে ফ্রন্টাল লোব বলতে আমাদের এই সামনের লোবটাকে বলা হচ্ছে, এই লোবটাকে বলা হচ্ছে ফ্রন্টাল লোব। ক্লিয়ার? ফ্রন্টাল লোব বাকশক্তি ও ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ করে। 15 নম্বর হচ্ছে অক্সিপিটাল লোব, এটা দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করে। আমাদের অক্সিপিটাল লোব এই পিছনের দিকে রয়েছে তোমার অক্সিপিটাল, এটা হচ্ছে অক্সিপিটাল, এই যে এই অংশটা হচ্ছে অক্সিপিটাল লোব। কোন জয়টি সঠিক নয়? তার প্যারাইটাল লোব কি করছে? শ্রবণ শক্তি। তাহলে প্যারাইটাল কোনটা? এই যে পাশের, এই যেটা প্যারাইটাল লোব আমাদের। এবং হচ্ছে কি তোমার টেম্পোরাল লোব শ্রবণ শক্তিকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের প্যারাইটাল এবং টেম্পোরাল লোব শ্রবণ শক্তিকে নিয়ন্ত্রণ করে। এখানে সঠিক নয় বলেছে, তাহলে সঠিক নয় কোনটা হবে? যে প্যারাইটাল লোব কি করে? শ্রবণ শক্তিকে নিয়ন্ত্রণ করে না, এটা। নিচের কোন জয়টি সঠিক? ওকে, সঠিক। সেরিব্রাম ভারসাম্য নিয়ন্ত্রণ করে। সেরিব্রাম কি করে? ভারসাম্য নিয়ন্ত্রণ করে। সেরিব্রাম হচ্ছে এটা পুরো অংশটা সেরিব্রাম। তাহলে সেরিব্রাম ভারসাম্য নিয়ন্ত্রণ করে না, এটা হচ্ছে কি সেরিবেলাম নিয়ন্ত্রণ করে। তারপরে সুষুম্না শীর্ষক ঘর্ম নিঃসরণ নিয়ন্ত্রণ করে। সেরিবেলাম রিল্যাক্সেশন, থ্যালামাস ডেট্রুসার পেশির সংকোচন নিয়ন্ত্রণ করে। ডেট্রুসার পেশির সংকোচন নিয়ন্ত্রণ করে তো কি পন্স মডুলা অবলাঙ্গাটা। তাহলে কি হলো এখানে যে সুষুম্না শীর্ষক সঠিক হচ্ছে সুষুম্না শীর্ষক ঘর্ম নিঃসরণ করে, এটা সঠিক। লঘু মস্তিষ্কের কাজটি শনাক্ত করা। কারণ লঘু মস্তিষ্ক বলতে কোনটা বোঝাচ্ছে? আমাদের এই যে সেরিবেলামকে বোঝাচ্ছে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক কি করে? আমাদের হৃদ সংবহন তন্ত্র এবং শ্বাসকরণ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে মেডালা অবলাঙ্গাটা। প্রতিবর্ত ক্রিয়া এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্ররূপে কাজ করে কে? এগুলো হচ্ছে কি সুষুম্না শীর্ষক বা মেডুলা পন্স অ্যান্ড মেডুলা অবলাঙ্গাটা, দুজন মিলে এই কাজগুলো করে। অবলাঙ্গাটা পেশিটান এবং দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা হচ্ছে লঘু মস্তিষ্কের প্রধান কাজ। তাহলে পিছনের দিকে যে সেরিবেলাম থাকে, সেরিবেলামের প্রধান কাজ হচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। যারা অ্যালকোহল অর্থাৎ মদ্যপান করে, তারা দেখবে যে টলতে থাকে সবসময়, যেখানে সেখানে পড়ে যায়। কেন পড়ে জানো? কারণ যে এই সেরিবেলাম অংশটা কি নিষ্ক্রিয় হয়ে যায়, সেরিবেলামের সঙ্গে বডির কানেকশন অনেকটা দুর্বল হয়ে যায়, যার ফলে কি হচ্ছে যে সেই মানুষটা ব্যালেন্স পায় না, ব্যালেন্স না পাওয়ার জন্য সে যেখানে সেখানে পড়ে যায়। এরপর 18 নম্বর কোয়েশ্চেনে এসো যে মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা, তৃষ্ণা, উত্তেজনা, উদ্বেগ নিয়ন্ত্রণ করে, তাই স্থির করো। তাহলে মনে রাখবে যে মস্তিষ্কের যে হাইপোথ্যালামাস অংশ রয়েছে এটা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে। আবেগ বলতে ক্ষুধা, তৃষ্ণা, যৌনতা, তাপ, চাপ, এগুলো সবকিছু নিয়ন্ত্রণ করে। তার 19 নম্বর কোয়েশ্চেনে এসো বলে চিন্তা, স্মৃতি, বুদ্ধি ইত্যাদি মানসিক বোধ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটা কি? সেটা হচ্ছে কি চিন্তা, স্মৃতি, বুদ্ধি। এটা হচ্ছে তোমার সেরিব্রাল কর্টেক্স, থ্যালামাস, হাইপোথ্যালামাস এবং পন্স। চিন্তা, স্মৃতি, বুদ্ধির ক্ষেত্রে আমাদের হচ্ছে সেরিব্রাল কর্টেক্স অ্যান্সার হবে। মানে আমাদের যে অগ্রমস্তিষ্ক যে রয়েছে, সে অগ্রমস্তিষ্ক চিন্তা, বুদ্ধি, স্মৃতি ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে। মানুষের সংজ্ঞাবহ এবং করোটির স্নায়ুর ক্রমিক সংখ্যা নয়, মানুষের সংজ্ঞাবহ করোটির স্নায়ু। তাহলে আমাদের 3খানা রয়েছে, তোমার অপটিক রয়েছে, অকিলোমোটর রয়েছে, আর তোমার রয়েছে অডিটরি। কি রয়েছে? 1 নম্বর হচ্ছে অপটিক, 2 নম্বর রয়েছে অকিলোমোটর, অলফ্যাক্টরি, আর 3 নম্বর রয়েছে তোমার হচ্ছে অডিটরি। তাহলে 3 নম্বর মানে 3টে রয়েছে। এবার সে তার নাম্বার হচ্ছে কি 1, 2 and 8। 1 নম্বর, 2 নম্বর এবং 8 নম্বর যে স্নায়ু রয়েছে সেটা হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু। 21 নম্বর দেখো, লঘু মস্তিষ্কের কাজটি শনাক্ত করো। লঘু মস্তিষ্ক আমাদের পিছনে আছে, এর কাজ কি? আমাদের পেশিটান এবং দেহের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করা, পেশিটান এবং দেহের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করা। এরপর নেক্সট পেজে চলে এসো। 22 নম্বর বলছে কি দেখো, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র মানে যে স্নায়ুতন্ত্র আমরা নিজে থেকে কন্ট্রোল করতে পারি না। ধরুন আমাদের একটা হার্টের
যে সংকোচন প্রসারণ সেটা আমরা নিজে নিয়ন্ত্রণ করতে পারি না, সেটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে হয়। সম্পর্কিত সঠিক বৈশিষ্ট্য শনাক্ত করো। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র সমবেদী স্নায়ুতন্ত্র গঠিত। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কেবল অনৈচ্ছিক পেশির কার্যশীলতা নিয়ন্ত্রণ করে। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র পরাসংবেদী স্নায়ুতন্ত্র দ্বারা গঠিত। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দেহের আন্তর্যন্ত্র গ্রন্থি অনৈচ্ছিক পেশির কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। মানে যে সমস্ত পেশি আমরা নিজে থেকে নিয়ন্ত্রণ করি, একটা গ্রন্থির ক্ষরণ আমরা ইচ্ছে মতো করাতে পারি কি? পারি না। আমরা ধর না যে কোনো পেরিস্টালসিস অর্থাৎ যে মুভমেন্টটা হয় আমাদের খাবারের সময় এই গ্রাসনালীতে, সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, তাই সেগুলো হয় না। 23 নম্বর প্রশ্ন হচ্ছে কি, নিচের বাক্যগুলি পড়ে কোনটি সঠিক নির্বাচন করো। এ নাম্বার হচ্ছে ঐচ্ছিক পেশির কার্যকলাপ। ঐচ্ছিক পেশির কার্যকলাপ থ্যালামাস নিয়ন্ত্রণ করে। থ্যালামাস কি করে? থ্যালামাস আমাদের ওই কার্যকলাপ নিয়ন্ত্রণ করে না। মস্তিষ্কের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম অংশ হলো গুরুত্ব, সবচেয়ে বড় অংশ হলো গুরু মস্তিষ্ক। প্রতিবর্ত ক্রিয়া সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, নিয়ন্ত্রণ করে না, সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। আন্তর্যন্ত্রীয় প্রতিবর্ত ক্রিয়া সুষুম্না শীর্ষক নিয়ন্ত্রণ করে। ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারণ আমাদের যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র রয়েছে সেগুলি যেমন শ্বাস প্রশ্বাস এর হার, তারপর হচ্ছে তোমার আমাদের কি বলছো মূত্রনালী সংকোচন প্রসারণ, এগুলো নিয়ন্ত্রণ করে কিন্তু কে? সে নিয়ন্ত্রণ করে তোমার এই সুষুম্না শীর্ষক মেডুলা পন্স, এই পন্স মেডুলা অবলাঙ্গাটা এবং পন্স, এই দুটো অংশ। তারপর দেখো আমাদের চোখের লেন্সের চারপাশে সিলিয়ারি পেশির এটি এটা হচ্ছে সিলিয়ারি পেশি, এই জিনিসটা সিলিয়ারি পেশি। তো সিলিয়ারি পেশি শিথিলীকরণের ফলে লেন্স পাতলা হয়ে যে রূপ দৃষ্টি স্বচ্ছন্দ হয় তা হলো, এর ফলে কাছের বস্তুকে আমরা অস্পষ্ট দেখি, দূরের বস্তুকে আমরা স্পষ্ট দেখি, এটাকে বলা হাইপারমেট্রোপিয়া। এটা দূরের বস্তুকে আমরা স্বচ্ছন্দ দেখি কিন্তু কাছের বস্তুকে ভালো দেখতে পাই না, অর্থাৎ বি হচ্ছে দূরের বস্তু। এটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। যে ক্ষেত্রে কি হয়, যে ক্ষেত্রে তোমার যে লাইট প্রবেশ করার পরে সেই লাইটটা তোমার এর বাইরে চলে আসে, অর্থাৎ লাইটটা আসলে ফোকাস বিন্দুটা বাইরে চলে আসে। তবে এখানে আমরা কী করি, উত্তল লেন্স যখন ব্যবহার করব তখন সেই ফোকাস বিন্দুটা আবার রেটিনার উপর আনা হয়। 25 নম্বর কোয়েশ্চেন দেখো, নিউরনের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয়? নিউরোগ্লিয়া সংকুচিত হয়ে র্যানভিয়ার পর্ব গঠন করে। ডেনড্রনের শাখাকে ডেনড্রাইট বলা হয়, ঠিক আছে। নেজিলতানা প্রোটিন সংশ্লেষ করে, সেটাও ঠিক আছে। নিউরনের কোষকে নিউরোসাইটন বলা হয়। তো নিউরোগ্লিয়া সংকুচিত হয়ে র্যানভিয়ার পর্ব গঠন করে না, তাহলে এটা অ্যান্সার হচ্ছে ঠিক। এই যে দেখো র্যানভিয়ার পর্ব কি, এখানে মাইলিন শীত যেখানে তোমার ডিসকন্টিনিউ হয়ে গেছে সেখানে র্যানভিয়ার পর্ব তৈরি হয়েছে, নিউরোগ্লিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। 26 নম্বর দেখো, পশ্চাৎ মস্তিষ্কের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? পশ্চাৎ মস্তিষ্ক রয়েছে, পশ্চাৎ মস্তিষ্ক মানে এই যে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক, এটি ঘাম নিঃসরণ নিয়ন্ত্রণ করে, এটি ঘাম নিয়ন্ত্রণ করে। প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র রূপে কাজ করে, এটি ক্ষুধা, তৃষ্ণা, কান্না প্রভৃতি আবেগ, মানসিক আবেগ, এটা মানসিক আবেগ যখন তারা হাইপোথ্যালামাস চলে গেল। ডেট্রুসার পেশির সংবেদন ঘটিয়ে এটা মূত্র ত্যাগের সহায়তা করে, এটা করে পন্স মেডুলা অবলাঙ্গাটা করে। তাহলে এটা হচ্ছে কি, এই সি হচ্ছে কি তোমার সঠিক নয়। 27 নম্বর কি বলছি দেখো, বলছে নিচের কোনটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বৈশিষ্ট্য নয়? কেন্দ্রীয় মানে কি বলছে, আমাদের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড, তার বৈশিষ্ট্য নয়। করটি এবং মেরুদণ্ডের সংযোগস্থল অবস্থা, করটি এবং মেরুদণ্ড, অর্থাৎ এখানে মেরুদণ্ড শুরু হলো আর এই করটি আর মাথার ব্রেন, তার মধ্যে একটা ছিদ্র থাকে, তাকে বলা হয় ফোরামেন মাইক্রোর সাহায্যে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড সংযোগ থাকে, ঠিক আছে। এতে CSF নামক তরল অবস্থা, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড নামক তরল উপস্থিত থাকে, সেটাও ঠিক আছে। সুষুম্না কাণ্ডের বাইরের দিকে থাকে শ্বেত পেশি, ভিতরের দিকে ধূসর পেশি। আমরা সুষুম্না কাণ্ড যখন গঠন দেখব তখন দেখতেই পাবো, ওখানে দেখতে পাবো কি যে এরকম পেশি,
এবং এই যে এটা হচ্ছে গ্রে পোর্শন আর এটা হোয়াইট পোর্শন। তার বাইরের দিকে হোয়াইট থাকছে আর ভিতরের দিকে ধূসর থাকছে। মস্তিষ্কের ক্ষেত্রে জাস্ট উল্টোটা, গ্রে বাইরের দিকে থাকবে, হোয়াইট ভিতরের দিকে। কেন থাকবে? কারণ স্নায়ু নিউরনের অ্যাকশনটা তোমার হচ্ছে বাইরের দিকে থাকছে আর ডেনড্রাইটটা ভিতরে থাকছে। অ্যাকশনে কি থাকছে? স্ফিঙ্গোমাইলিন বলে একটা লিপিড থাকে যেটা সাদা কালারের হয়, ওই জন্য বাইরেটা সাদা কালারের হয়। তো এখানে হচ্ছে কি যে করোটিন, এটা হলো এতে সেচারল থাকে, সুষমাকাণ্ডের বাইরের দিকে শ্বেত বস্তু, ভিতরের দিকে ধূসর বস্তু থাকে। এটি প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রতিবর্ত ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে না। কোনটি বলছি ঠিক নয়, এটা ডি নাম্বারটা। তারপর চলা হচ্ছে কি নেক্সট কোয়েশ্চেন। 28 নম্বর বলছে কি কোন তন্ত্র প্রাণীদের ভৌত সমন্বয় সাধন করে? স্বাভাবিক এটা স্নায়ুতন্ত্র। আর তোমার হচ্ছে কি অন্তঃক্ষরা তন্ত্র, এটা কি করে? রাসায়নিক সমন্বয়। স্নায়ুতন্ত্রের 29 নম্বর কি বলছে দেখো, স্নায়ুতন্ত্রের এককে কি বলি আমরা? স্নায়ুকোষ বা নিউরন বলি। 30 নম্বর কি বলছে দেখো, যে নিউরন দিয়ে গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রে যায় তাকে সংজ্ঞাবহ নিউরন বলা হয়। আর যেখানে সে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যখন মানে এফেক্টর মাসেলে আসে তখন সেটা হচ্ছে আজ্ঞাবহ নিউরন। আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যেটা থাকে সেটা সহযোগী নিউরন। কোন নিউরন? 31 নম্বর দেখো, কোন নিউরনের সাহায্যে কেন্দ্র থেকে সারা কারকে বা এফেক্টরে পৌঁছায়? সেটা হচ্ছে কি আজ্ঞাবহ নিউরন। অর্থাৎ এখান থেকে তোমার মেসেজটা গেল কোথায়? মেসেজটা গেল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কি সহযোগী নিউরন রয়েছে, আবার সেখান থেকে আবার কি মেসেজটা চলে আসলে তোমার ইফেক্টর মাসলে। তো এটা হচ্ছে সেন্সারি, যার মাধ্যমে সংজ্ঞাবহ, যার মাধ্যমে মেসেজ গেল। এটা হচ্ছে কি সহকারী, আর এটা হচ্ছে কি আবার মেসেজটা এখানে চলে আসলো, অর্থাৎ মোটর, অর্থাৎ আজ্ঞাবহ নিউরন। বলে তোমার হাতটা সরে গেল। তারপর হচ্ছে কি 32 নম্বর কি বলছে, স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্তককে কি বলা হয়? অ্যাকশন বলা হয় স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্তককে। 33 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে দেখো, স্নায়ুকোষের কোন অংশকে নিউরোসাইটন বলা হয়? সাইটন কথার অর্থ হচ্ছে কোষ দেহ, তাহলে এখানে কি কোষ দেহটাকে নিউরোসাইটন বলা হয়। 34 নম্বর কি বলছে, মায়োলিন আবরণী দেখা যায় সকল নিউরনের অ্যাকশনে, কোনো নিউরনের ডেনড্রনে, সকল নিউরন অ্যাকশনে, কোনো নিউরনের অ্যাকশন দেখতে পাওয়া যায়। কারণ সব নিউরনে মায়োলিন আবরণী থাকে না। যে সমস্ত নিউরনে তোমার মায়োলিন আবরণী থাকে তাকে মাইলিনেটেড নিউরন বলা হয়। আর যেখানে থাকে না নন মায়োলিনেটেড নিউরন বলা হয় তাকে। যেখানে স্নায়ুস্পন্দন খুব দ্রুত পরিবহনের দরকার পড়ে সেখানে তোমার মায়োলিন আবরণী থাকে। কারণ মায়োলিন আবরণ হচ্ছে কিসের? তড়িতের কুপরিবাহী, তাই সেখানে জাম্প করে তোমার স্নায়ুস্পন্দন প্রবাহিত হয়। এটাকে নৃত্যক বলা হয়। 35 নম্বর থেকে বলছে সোয়ান কোষ কোথায় অবস্থিত? একটা যদি নিউরন আমরা দেখি, তা নিউরনটাতে কি দেখতে পাচ্ছি? রিঅ্যাকশন চলে এসছে। এর চারিদিকে কি রয়েছে? যে কোষ রয়েছে, তাহলে এখানে সোয়ান কোষ থাকবে। তাহলে এটা হচ্ছে কি মায়োলিন সিথ বা আবরণী, এবং এটা হচ্ছে সোয়ান কোষ, সোয়ান সেল, সোয়ান সেল। এটা হচ্ছে কোষ দেহ, নিউরোসাইটন। হলো, তার সোয়ান কোষ থাকে। এখানে এই বাইরের আবরণটাকে বলা হচ্ছে মায়োলিন সিথ বা নিউরোলেম্মা বলা হয়। আর ভিতরে যে আবরণটা থাকে তাকে বলা হচ্ছে কি অ্যাক্সোলেম্মা। তো নিউরোলেম্মা এবং অ্যাক্সোলেম্মার মধ্যবর্তী অংশ থাকবে। নিউরনের কোষ দেহ নিউরনের অ্যাকশনে থাকে, এবং নিউরোলেম্মা এবং মায়োলিন সিথের মাঝে থাকে। অর্থাৎ নিউরনের যে আবরণ সে নিউরোলেম্মা এবং মায়োলিন আবরণ মধ্যখানে থাকে। 36 নম্বর থেকে স্নায়ুতন্ত্রের মোট কোষের কত শতাংশ নিউরোগ্লিয়া থাকে? 90% আমাদের নিউরোগ্লিয়া থাকে। নিউরোগ্লিয়াতে কি থাকে? নিউরোগ্লিয়াতে তোমার কি থাকে? মাইক্রোগ্লিয়াল সেল থাকে, অলিগোডেন্ড্রোসাইট থাকে, অ্যাপেন্ডাইমাল সেল থাকে। এইসব কোষগুলো নিউরোগ্লিয়াতে থাকে। নিউরোগ্লিয়ার কাজ কি? স্নায়ুতন্ত্রকে আত্মরক্ষা করা কোনো ইনফেকশন থেকে, এবং তোমার কি করছে প্রোটেকশন সাহায্য করা, আর পুষ্টিদ্রব্য সরবরাহ করা। এরপর চলে এসো 37 নম্বর কোয়েশ্চেন। বলছে একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম বলো, অর্থাৎ একটা মোটর নিউরনের নাম বলো।
তাহলে মোটর নিউরন কি বলেছিলাম আমি? বলেছিলাম কি একটা হচ্ছে তোমার মোটর নিউরনের নাম বলেছিলাম, একটা হচ্ছে কি অলফ্যাক্টরি, অকিউলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, তারপর হচ্ছে তোমার হাইপোগ্লোসাল, আর একটা স্পাইনাল অ্যাক্সেসরি। এই কটা হচ্ছে তোমার মোটর নিউরন বা আজ্ঞাবহ নিউরন। তাহলে দেখো, একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম হলো অপটিক। হচ্ছে কি, এটা হচ্ছে কি তোমার সেন্সারি নিউরন, সংজ্ঞাবহ। অকিলোমোটর হচ্ছে তোমার একটা আজ্ঞাবহ নিউরন। ভেগাস এটা হচ্ছে কি, এটা মিক্সড, ভেগাসটা হচ্ছে মিক্সড নিউরন। অলফ্যাক্টরি হচ্ছে তোমার সেন্সারি নিউরন, এটা হচ্ছে সেন্সারি নিউরন। তাহলে অকিলোমোটর ইজ কারেক্ট অ্যান্সার। দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলা হয়? মিলনস্থলকে বলা হচ্ছে স্নায়ু সন্নিধি। 39 নম্বর দেখো, নিচের কোনটি নিউরো ট্রান্সমিটার? অ্যাসিটাইল কোলিন হচ্ছে একটা নিউরো ট্রান্সমিটার। উদাহরণ। 40 নম্বর হচ্ছে মানুষের করটির স্নায়ুর সংখ্যা কত? 12 জোড়া। করটি মানে মানুষের মস্তিষ্ক থেকে 12 জোড়া এই স্নায়ুগুলো বেরিয়েছে, এগুলো হচ্ছে তোমার 12 জোড়া থাকে। তারপর হচ্ছে প্রাণীর বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? সেটা হচ্ছে কি সেরিব্রাল কর্টেক্স অংশ। 42 নম্বর, আমাদের হাসি, কান্না, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? সেটা হাইপোথ্যালামাস অংশ। তারপর হচ্ছে কি 43 নম্বর বলছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? আমরা দেখেছি এটা হচ্ছে লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক অংশ, বা যেটাকে আমরা সেরিবেলাম বলছি, সেরিবেলাম। 44 নম্বর দেখো, CSF সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কোথায় থাকে? এটা মস্তিষ্কের গহ্বরে থাকে। মস্তিষ্কের মধ্যে যে গহ্বরটা রয়েছে, সে মস্তিষ্কের গহ্বরে রয়েছে। প্লুরা হচ্ছে কি ফুসফুসের আবরণ। ওকে, পেরিকার্ডিয়াল গহ্বর, পেরিকার্ডিয়াল মানে হচ্ছে এটা হৃৎপিণ্ডের গহ্বরে। অক্ষিকোটর অর্থাৎ অক্ষিকোটর যেখানে অ্যাকুয়াস ভিট্রিয়াস বল থাকে, তাহলে CSF থাকে কোথায়? মস্তিষ্কের গহ্বরে। 45 নম্বর দেখো, অর্জিত প্রতিবর্তের ব্যাখ্যা দিয়েছেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হচ্ছে আইভান প্যাভলভ। অর্জিত কুকুরের লালা ঝরা এই ঘটনার ব্যাখ্যা করেছে কে? বিজ্ঞানী আইভান প্যাভলভ। তারপর চলে এসো নিচে, নেক্সট পেজে চলে এসো। কিসের মাধ্যমে, 46 নম্বর কি বলছে? কিসের মাধ্যমে পরিবেশ থেকে উদ্দীপনা গৃহীত হয়? তো স্বাভাবিক কি সেন্সারি নিউরনের মাধ্যমে, যেটাকে আমরা রিসেপ্টর বলছি, কি রিসেপ্টর গ্রাহকের মাধ্যমে, অর্থাৎ হ্যাঁ। তারপর 47 নম্বর কি বলছে? রিসেপ্টর থেকে কোথায় যায়? সেন্সারি নিউরনে যায়। সেন্সারি নিউরন থেকে তোমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যায়, তারপর সেখান থেকে মোটর নিউরন হয়ে ইফেক্টরে আসে। বস্তুর প্রতিবিম্ব গঠিত কোথায়? আমাদের যে রেটিনা থাকে সেখানে গঠিত হয়। 48 নম্বর দেখো, রেটিনায় রড কোষের সংখ্যা কত? এটা হচ্ছে 11 থেকে 12.5 কোটি থাকে আমাদের কোষে। রেটিনা কত? 11 থেকে 12.5 কোটি। নিশাচর প্রাণীরা রাতে দেখতে পায় কেন? তাদের রড কোষের সংখ্যা বেশি থাকার জন্য। তারপর হচ্ছে রড কোষ হচ্ছে কি লাইট সেন্সিটিভ, অর্থাৎ অল্প আলো দোষ দেখতে পাওয়া যায়। বর্ণ শোষণে সাহায্য করে কোন কোষ? আমাদের কোন কোষ? এখানে ক্লোরোপসিন, রোডোপসিন এবং সায়ানোপসিন 3 ধরনের রঞ্জক। এখানে ক্লোরোপসিন থাকে, যেটা সবুজ বর্ণের আলো দেখতে পাওয়া যার জন্য ক্লোরোপসিন। লাল বর্ণের রোডোপসিন, লাল বর্ণের আলো দেখতে পাওয়া যায়। আর একটা সায়ানোপসিন, এটা নীল বর্ণের আলোকে দেখতে পাচ্ছি আমরা। তাই এখানে কোন কোষ? 51 নম্বর বলছে দেখো, লেন্স এর পশ্চাৎ প্রকোষ্ঠের তরলকে কি বলে? লেন্সের পশ্চাৎ প্রকোষ্ঠের তরলকে সেরিব্রোস্পাইনাল তরল, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, পেরিকার্ডিয়াল রস। তাহলে লেন্সের পশ্চাৎ প্রকোষ্ঠে থাকছে কি ভিট্রিয়াস হিউমার, আর লেন্সের আগের দিকে থাকছে অ্যাকুয়াস হিউমার। 52 দূরের বস্তুকে দেখার সময় লেন্স পাতলা হয়।
দূরের বস্তু দেখার সময় লেন্সটা কি হয়ে যায়, লেন্সটা পাতলা হয়ে যায়, কারণ লেন্সটা প্রসারিত হয়। যেটা এটা এই কেসটা ঘটে কত, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে, হাইপারমেট্রোপিয়া। 53 নম্বর দেখো, মানুষের দৃষ্টি হলো দ্বিনেত্র দৃষ্টি, গরু ছাগল ভেড়ার ক্ষেত্রে হচ্ছে একনেত্র দৃষ্টি। ব্যাঙের দৃষ্টি হলো একনেত্র দৃষ্টি, ব্যাঙের দৃষ্টি কি, ব্যাঙের দৃষ্টি হলো একনেত্র দৃষ্টি। হাইপারমেট্রোপিয়াতে ত্রুটি দূর করার জন্য কি লেন্স, উত্তল লেন্স ব্যবহার করা হয়। নেক্সট 56 নম্বর কোয়েশ্চেনে চলে যাও। মায়োপিয়াতে ব্যবহৃত হয় কিসের জন্য, মায়োপিয়াতে কি দূরের দৃষ্টি ব্যাহত হয় এবং কাছের দৃষ্টি ঠিক থাকে, তাহলে এখানে মায়োপিয়াতে ব্যাহত হয় দূরের দৃষ্টি, মায়োপিয়াতে দূরের দৃষ্টি ব্যাহত হয়। বলবে হাইপারমেট্রোপিয়া যখন পড়বে, মেট্রোপিয়া তখন দূরের দৃষ্টি ঠিক থাকে, কাছের দৃষ্টি ব্যাহত হয়, কাছের দৃষ্টি ব্যাহত। এর জন্য উত্তল লেন্স ব্যবহার করলাম আমরা ঠিক করার জন্য। আর মায়োপিয়াতে হচ্ছে কি, মায়োপিয়া এটা দূরের দৃষ্টি ব্যাহত হলো, দূরের দৃষ্টি ব্যাহত হবে এবং এর জন্য আমরা অবতল লেন্স ব্যবহার করব। ক্যাটারাক্ট এর ত্রুটি দূর করার জন্য উত্তল লেন্সে চশমা পরিয়ে, অবতল লেন্সে চশমা পরিয়ে, সার্জারি পদ্ধতিতে লেন্স বা মণিকা অপসারণ করে, লেন্স বা অপসারণ করে প্লাস্টিক লেন্স লাগিয়ে দিতে, লেন্স অপসারণ করে আমরা কি করছি, প্লাস্টিক লেন্স লাগিয়ে দেওয়া হচ্ছে। 8 নম্বর, ক্রোধ লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ, এটা হচ্ছে হাইপোথ্যালামাস, ক্রোধ লজ্জা নিয়ন্ত্রণ করে আমাদের থ্যালামাস অংশ। 59 নম্বর বলছে লোভনীয় খাদ্যের দর্শনে লালাক্ষরণ হয়, এটা নিয়ন্ত্রণ করে কে, লালাক্ষরণ হওয়াটা নিয়ন্ত্রণ করে আমাদের সুষুম্না কাণ্ড, প্রতিবর্তক ক্রিয়া কে নিয়ন্ত্রণ করে, প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষুম্না কাণ্ড। 60 নম্বর, প্যাভলোভের পরীক্ষায় কেবল ঘণ্টাধ্বনি শুনে কুকুর লালাক্ষরণ হয়েছিল, এটি একটা শর্ত সাপেক্ষ প্রতিবর্তক প্রক্রিয়া, অর্থাৎ ঘণ্টাটা ছিল শর্ত। তারপর হচ্ছে 61 নম্বর দেখো, মানুষের সব থেকে বড় করোটিড স্নায়ু কোনটা, মানুষ সবচেয়ে বড় হচ্ছে কি, ভেগাস স্নায়ু। ভেগাস স্নায়ু হচ্ছে মানুষের প্যাভলোভের পরীক্ষায় কেবল ঘণ্টাধ্বনি শুনে কুকুর লালাক্ষরণ হয়েছিল, অর্থাৎ এটা শর্তবিহীন প্রতিক্রিয়া হবে, 60 নম্বর অ্যান্সারটা হবে শর্তবিহীন প্রতিক্রিয়া, কোনো শর্ত ছাড়াই তার লালাক্ষরণ হয়েছিল, শর্তবিহীন প্রতিক্রিয়া। মানুষ সবচেয়ে বড় হচ্ছে কি, ভেগাস স্নায়ু। ভেগাস স্নায়ু হচ্ছে একটা মিশ্র স্নায়ু। অপটিক হচ্ছে একটা তোমার সংজ্ঞাবাহ স্নায়ু। অডিটরি হচ্ছে একটা সংজ্ঞাবাহ, আর ফেসিয়াল হচ্ছে একটা মিশ্র। 62 নম্বর হচ্ছে পরিবেশের বাহ্যিক এবং আভ্যন্তরীণ সব পরিবর্তন জীবদের প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম, তাকে আমরা কি বলি, উদ্দীপক বলি। তাকে কি বলা হয়, তাকে উদ্দীপক বলে। নেক্সট এখন 63 নম্বর কোয়েশ্চেনটা, একজন প্রাপ্তবয়স্ক লোকের মস্তিষ্কের ওজন হচ্ছে 1.36 কেজি, যেটা আমাদের শরীরের সবচেয়ে ভারী অংশ। 64 নম্বর হচ্ছে কি, মস্তিষ্কের আবরণকে কি বলা হয়, মেনিনজেস। এটা কিনে তৈরি, 3টে আবরণ নিয়ে তৈরি থাকে, সবচেয়ে বাইরের দিকে থাকে ডুরাম্যাটার যেটা হাড়ের আবরণী, আর থাকে অ্যারাকিনয়েড ম্যাটার, অ্যারাকিনয়েড এটা হচ্ছে মাকড়সার জালের মতো থাকে অ্যারাকিনয়েড, আর একটা থাকে তোমার পিয়া ম্যাটার, যেটা হচ্ছে রক্তপথ সমন্বিত হয়। এরপর 65 নম্বর কোয়েশ্চেনে চলে এসো, নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়। পশ্চাৎ অংশ না হচ্ছে কি, লঘু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক, পন্স, কর্পাস ক্যালোসাম। তাহলে কর্পাস ক্যালোসামটা কি, পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়। এটা হচ্ছে কি, অগ্র মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ রক্ষা করার জন্য যে স্নায়ুর একটা রজ্জু থাকে, তাকে বলা কর্পাস ক্যালোসাম। নিউরনের হচ্ছে কোষদেহ কি বলা হয়, নিউরোসাইটন বলা হয়। 67 নম্বর কি বলছে, দেখো নিচের কোনটি সংজ্ঞাবাহ স্নায়ু, তাহলে অপটিক হচ্ছে একটা সংজ্ঞাবাহ স্নায়ু। অকিলোমোটর হচ্ছে কি, একটা তোমার আজ্ঞাবাহ স্নায়ু, মোটর নিউরন, আজ্ঞাবাহ। ভেগাস হচ্ছে কি, একটা হচ্ছে তোমার
মিশ্র স্নায়ু, আর হাইপোগ্লোসাল হচ্ছে তোমার একটা তোমার আজ্ঞাবহ স্নায়ু। এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি চেস্টীয় স্নায়ু? চেস্ট, অপটিক, অকিলোমোটর, চেস্টীয় মানে মোটর নিউরনের কথা বলছে। অপটিক, অকিলোমোটর, ভেগাস এবং অলফ্যাক্টরি। তাহলে অপটিক এবং হচ্ছে কি অলফ্যাক্টরি দুটো মিশ্র স্নায়ু, সেন্সরি স্নায়ু, ভেগাস হচ্ছে মিক্সড স্নায়ু, আর অকিলোমোটর হচ্ছে তোমার চেস্টীয় স্নায়ু। 69 নম্বর দেখো, সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালীকে কি বলা হয়? নিউরোসিল বলা হয়ে থাকে, বা হ্যাঁ নিউরোসিল। আর এটা হচ্ছে ব্রেনের যে কেন্দ্রীয় নালী থাকে তাকে বলা হয় ভেন্ট্রিকল, আর নিউরোসিল বলা হচ্ছে কি কেন্দ্রের স্নায়ু, মানে নিউরোসিল হচ্ছে 69 নম্বর। দেখো এটা হচ্ছে নিউরোসিল হচ্ছে সুষুম্নাকাণ্ডের কেন্দ্রে নালীকে বলা হয়। 70 নম্বর দেখে বলছে নিউরোসিলের মধ্যে যে তরল থাকে তাকে বলা হচ্ছে কি নিউরো হিউমার বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। 71 নম্বর দেখো, কর্পাস ক্যালোসাম কোথায় থাকে? এটা গুরু মস্তিষ্কে থাকে। গুরু মস্তিষ্কে কর্পাস ক্যালোসাম থাকছে। গুরু মস্তিষ্কের বাম এবং ডান যে হেমিস্ফিয়ার রয়েছে তার সংযোগ স্থাপন করার জন্য কর্পাস ক্যালোসাম রয়েছে। 72 নম্বর কি বলছে দেখো, অগ্রমস্তিষ্কের সর্বাপেক্ষা বড় অংশটি কি? সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্স হচ্ছে কি সবচেয়ে বড় অংশ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 73 নম্বর, বলছে যে অন্ধকারে দেখতে সাহায্য করে কে? রড কোষ। ওই জন্য সমস্ত বিভিন্ন প্রাণী রাত্রিবেলা দেখতে পায়, কারণ ওদের রড কোষের সংখ্যা অনেক বেশি থাকে। চক্ষুর বাইরের দিকে স্বচ্ছ স্তরটি কি? স্বচ্ছ স্তর স্ক্লেরা, কোরোয়েড, রেটিনা এবং কর্নিয়াম। সেটা হচ্ছে কি তোমার হচ্ছে স্ক্লেরা, সবচেয়ে বাইরে হচ্ছে স্ক্লেরা, স্ক্লেরার পরে হচ্ছে কোরোয়েড। এটা 1 নম্বর স্তর, 2 নম্বর কোরোয়েড, 3 নম্বর হচ্ছে কি রেটিনা। কোরোয়েডে কি পিগমেন্ট থাকে? কোরোয়েডে থাকে পিগমেন্ট, হাইলি পিগমেন্টেশন হয়, এবং রেটিনাতে কি প্রতিবিম্ব তৈরি হয়। 75 মানুষের অক্ষিগুলোকে যে অংশটি আলোক সুবিধি সেটি হলো কি? আমাদের রেটিনা, যেটাকে বলছি রেটিনা হচ্ছে আলোক সুবিধি অংশ। আলোক সুবিধি অংশ হচ্ছে রেটিনা, যেখানে প্রতিবিম্ব তৈরি হয়। চক্ষুর স্নায়ুস্তরটি হলো কি? এটা হচ্ছে স্ক্লেরা, কোরোয়েড, কর্নিয়া এবং রেটিনা। তাহলে রেটিনা অবশ্যই রেটিনা। তার পিতবিন্দু থাকে কোথায়? চক্ষুতে, চক্ষুর রেটিনায়, কোরোয়েডে এবং স্ক্লেরায় থাকে। এটা থাকে চক্ষুর রেটিনায় থাকে। পিতবিন্দু কি? ইয়েলো স্পট। ইয়েলো স্পটের সবচেয়ে ভালো, এখানে সবচেয়ে ভালো ইমেজ তৈরি হয়। ইমেজ, এই বই পড়ছো, সেই ইমেজটা কোথায় তৈরি হচ্ছে? এই পিতবিন্দু তৈরি হচ্ছে। 78 নম্বর দেখো, লাল সবুজ বর্ণ দেখতে পায় না কোন প্রাণীরা? এটা হচ্ছে কি লাল এবং সবুজ বর্ণ দেখতে পায় না যাদের ক্ষেত্রে তোমার কি থাকে না? কুকুর দেখতে পায় না। আমাদের ক্ষেত্রে কি হয়? আমাদের কোন কোষে ক্লোরোপসিন বলে পিগমেন্ট থাকে, যেটা গ্রিন কালারকে, সবুজ কালারকে দেখতে সাহায্য করে। রোডোপসিন থাকে, যেটা হচ্ছে কি যেটা রেড কালারকে দেখতে সাহায্য করে, এবং সায়ানোপসিন থাকে, নপসিন, যেটা হচ্ছে তোমার ব্লু কালারকে দেখতে সাহায্য করে। কিন্তু কুকুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এদেরকে লাল এবং সবুজ দেখতে পায় না, ক্লোরোপসিন দেখতে পায় না, আর সবুজ দেখতে পায় না। ওরা লাল এবং রাডোপসিন, ওদের শুধুমাত্র সায়ানোপসিন থাকে, ব্লু কালার দেখতে পায়। আচ্ছা, সায়ানোপসিন দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে কি 79 নম্বর, প্রেস বায়োপিয়া রোগের ত্রুটি দূর করার জন্য কি প্রকার লেন্স ব্যবহার করা হয়? প্রেস বায়োপিয়া, এটা উত্তল লেন্স ব্যবহার করা। প্রেস বায়োপিয়ার ক্ষেত্রে বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়। অর্থাৎ এরকম যদি একটা চশমা হয়, চশমা একদিকে থাকবে তোমার উত্তল লেন্সের ব্যাপার, আর একদিকে থাকবে এটা উত্তল লেন্স কিসের ক্ষেত্রে হচ্ছে? আমার হাইপারমেট্রোপিয়ার জন্য, হাইপারমেট্রোপিয়া একটা মায়োপিয়ার জন্য হচ্ছে। মানে বলতে গেলে এটা হচ্ছে দূরের দৃষ্টি ব্যাহত হয়েছে বলে দূরের দৃষ্টি, আর এটা কাছের দৃষ্টি ব্যাহত হয়েছে বলে কাছের দৃষ্টি ব্যাহত হয়েছে বলে। হলো। তারপর 80 নম্বর, স্নায়ুতন্ত্রের ধারক কোষ কাকে? ধারক কোষ কোনটা? স্নায়ুতন্ত্রের ধারক কোষ, স্নায়ুতন্ত্রের নিউরন। স্নায়ুতন্ত্রের ধারক কোষ হলো তোমার নিউরন, অ্যাকশন, নেফ্রন, নিউরোগ্লিয়া।
নিউরনের চারপাশে যে অর্ধস্বচ্ছ জেলির মতো অংশ থাকে তাকে নিউরোক্লিয়া বলা হয়ে থাকে। 81 নম্বর দেখো, চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলে চোখ দুটি মুদে যায়, এটি কোন ধরনের প্রতিক্রিয়া? এটা একটা তোমার প্রতিবর্ত ক্রিয়া। এবং সেটা কোন প্রতিবর্ত ক্রিয়া? এটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। এটা সহজাত ব্যাপার না, অর্জিত সহজাত প্রতিবর্ত ক্রিয়া, সহজাত। র্যানভিয়ারের পর্ব দেখতে পাওয়া যায় কোথায়? মেডুলারি স্নায়ু অ্যাকশনে, নন মেডুলারি স্নায়ু অ্যাকশনে। সে স্বাভাবিক অ্যাকশনে এখানে মেডুলারি থাকবে। 83 নম্বর কি বলে দেখো, নিউরোপ্লাজমে থাকে কিন্তু এক্সোপ্লাজমে থাকে না। নিউরোপ্লাজমে থাকে কিন্তু এক্সোপ্লাজমে থাকে না, নিজেল দানা। নেক্সট হচ্ছে কি দেখো, মানব মস্তিষ্কের কোন অংশ পৌষ্টিক নালীর চলনকে নিয়ন্ত্রণ করে? মানব কোন পৌষ্টিক নালীর চলন? এটা হচ্ছে কি আমাদের মেডুলা অবলাঙ্গাটা, যেটা আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। এটা আমার মস্তিষ্কের পৌষ্টিক নালীর চলনকে কি বলা হয়? পেরিস্ট্যালসিস বলা হয়, পেরিস্ট্যালসিস, যার মাধ্যমে আমাদের খাবার পেটের মধ্যে যায়। মেডুলা অবলাঙ্গাটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। 85 নম্বর কি, কোন উপাদানটি সিএসএফ এর মধ্যে থাকে না? সিএসএফ এর মধ্যে থাকে না ফ্যাট থাকবে না। তারপর 86 নম্বর বলছে মানুষের সুষুম্নীয় স্নায়ুর সংখ্যা কত? সুষুম্নীয় মানে আমাদের সুষুম্না খণ্ডে কটা স্নায়ু বেরিয়েছে? এটা 31 জোড়া স্নায়ু বেরিয়েছে। মানুষের ক্ষেত্রে কত বছর বয়সে প্রেস ব্যবসায়? মোটামুটি 40-এর পর, 40-এর উপরে যখন বয়স হয় তখন হয়। 88 নম্বর কি বলছে দেখো, যে খাঁজটি গুরুমস্তিষ্ক দুটি গোলার্ধে বিভক্ত করেছে তা হলো রোল্যান্ডিক ফিশার, অনুদৈর্ঘ্য মধ্য ফিশার, মিলভিয়ান ফিশার এবং কোনটি না। সেটা হচ্ছে কি, সেটাকে আমরা বলছি মধ্যবর্তী ফিশার। অনুদৈর্ঘ্য মধ্যবর্তী ফিশার, অর্থাৎ এটা আমরা গুরু মস্তিষ্কের দুটো ভাগে ভাগ করে, রাইট হেমিস্ফিয়ার একটা লেফট হেমিস্ফিয়ার, এবং দুটোর মধ্যে পরস্পর সংযুক্ত কি দ্বারা? কর্পাস, এরভাবে একটা কর্পাস ক্যালোসাম রয়েছে, কর্পাস ক্যালোসামের দ্বারা। এবং এটা হচ্ছে কার দ্বারা? এটা অনুদৈর্ঘ্য মধ্যবর্তী ফিশার বলা হয়। মস্তিষ্কের রিলে কেন্দ্র বলা হয় থ্যালামাসকে। 90 নম্বর দেখো, সেফটি সেন্টার বা তৃপ্তি কেন্দ্রের অবস্থান হলো কোথায়? মস্তিষ্কের তৃপ্তি কেন্দ্র। স্যাটিসফ্যাকশন সেন্টার একটা মস্তিষ্কের হাইপোথ্যালামাসের তৃপ্তি কেন্দ্র, আবেগ নিয়ন্ত্রিত হয়। এখানে যে ছিদ্রের মধ্য দিয়ে মেডুলা সুষুম্না কাণ্ডের সংযুক্ত থাকে ফোরামেন অফ ম্যাগনাম, ফোরামেন ওভেল, ফোরামেন অফ মনেরো এবং সাধারণতগুলো কি ফোরামেন অফ পানিজা বলে, ফোরামেন অফ ম্যাগনাম বলা হয়। তারপর হচ্ছে কি 92 নম্বর দেখো, কডা ইকিউনা বলতে কি বোঝায়? কডা ইকিউনা বলতে যে সুষুম্না কাণ্ডের উচ্চ প্রান্তকে বলা হয় কডা ইকিউনা। সরল প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রিত হয় প্রধানত কার দ্বারা? সরল প্রতিবর্ত নিয়ন্ত্রণ সুষুম্না কাণ্ডের দ্বারাই সরল প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রিত হয়। এরপরে দেখো পেজ সোয়ান কোষ। সোয়ান কোষের আবরণে প্রচুর পরিমাণে উপস্থিত কি থাকে? সোয়ান সেলে প্রোটিন থাকে, নিজেল দানা থাকে, মাইলিন ফাইবার থাকে এবং তোমার থেকে স্নেহ পদার্থ। সেই স্নেহ পদার্থের নাম কি? সেটা হচ্ছে এই মানে স্ফিঙ্গোমাইলিন। 95 নম্বর দেখো, শারীরবৃত্তীয় কপাটিকা বলতে হবে কাকে? শারীরিক কপাটিকা বলা হয় কি আমাদের স্নায়ু না, এখানে সাইনাপসকে। সাইনাপস মানে কি? দুটো নিউরনের সংযোগস্থল। 96 নম্বর কি বলছে দেখো, নিম্নলিখিত কোনটি কেবলমাত্র নিউরনে উপস্থিত? নিজেল দানা, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি এবং সাথে কি এখানে শুধু মাইটোকন্ড্রিয়া নিউরনে উপস্থিত। 97 নম্বর কি বলছে দেখো, নিম্নলিখিত ক্ষেত্রে কোন ধরনের স্নায়ুকোষের র্যানবোর্ড উপস্থিত? যেগুলো মাইলিন আবরণযুক্ত সেগুলোর ক্ষেত্রে। 98 নম্বর, ক্ষুধা তৃষ্ণার সাথে মস্তিষ্কের যে অংশটি জড়িত তা হলো হচ্ছে হাইপোথ্যালামাস অংশটি। যে কোনো ক্ষুধা, তৃষ্ণা, যৌনতা এগুলো সবই হচ্ছে হাইপোথ্যালামাসের সঙ্গে। মস্তিষ্কের যে অংশটি গন্ধ অনুভব করে, মস্তিষ্ক গন্ধ অনুভব করে তাকে অলফ্যাক্টরি লোব বলা হয়। তারপর হচ্ছে কি, তারপর এখানে অক্সিপিটাল লোব হচ্ছে ভিশন, অর্থাৎ আমাদের দেখতে সাহায্য করে। তারপর হচ্ছে টেম্পোরাল লোব আমাদের কি করে? আমাদের অডিটরি অর্থাৎ শুনতে সাহায্য করে। প্যারাইটাল লোব বুদ্ধি চিন্তা করতে সাহায্য করে। তারপর হচ্ছে 100 নম্বর কোয়েশ্চেন দেখো, পশ্চাৎ মস্তিষ্কের যে অংশটি হাত এবং চোখের মধ্যে সমন্বয় সাধন করে সেটা হচ্ছে কি হাত এবং চোখ সমন্বয় সাধন করে সেটা হচ্ছে আমাদের সেরিব্রেলাম।
যেটা হচ্ছে কোথাকে পশ্চাৎ মস্তিষ্ক বলছি আমরা, দেহের ভারসাম্য রক্ষা করে। 101 নম্বর বলছে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করার সময় কোন প্রকার বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় না, কারণ কর্নিয়া নিউক্লিয়াস বিহীন কোষ দ্বারা গঠিত। এটা একটি মৃত স্তর, স্তরটি ব্যাকটেরিয়া প্রতিরোধী, কর্নিয়াতে কোনো রক্তবাহ যোগ নেই। তার প্রথম পয়েন্ট হচ্ছে কি কর্নিয়াতে কোনো রক্তবাহের যোগ নেই, কর্নিয়াতে কোনো রক্তবাহের যোগ নেই বলে ট্রান্সপ্লান্ট করার সময় কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় না। তো এই হলো আমাদের আজকের ভিডিওর শেষ। তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেনে কোনো ডাউট থাকে বা হয়তো আরও কিছু তোমাদের ডিমান্ড থাকে কোন ভিডিওর, তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যাগেইন।